গাইজ কেমন আছো তোমরা সব? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা যে নতুন প্ল্যানটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেক হাইফাই সিরিজ অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং এখনো কিন্তু আমাদের সেই সব সিরিজের কথা মনে আছে বা ওইসব সিরিজকে আমরা মিস করি। তো আমার মাঝে মাঝে মনে হয় কি ওই সিরিজগুলো আবার দেখি। তো দেখতে গেলে হবে কি একটা একটা করে এপিসোড দেখতে হয়। তো এর জন্য আমাদের প্রিভিয়াসলি যে সিরিজগুলো গেছে যেগুলো প্রচুর হিট ছিল সেই সিরিজগুলো সবগুলো এপিসোডকে এক জায়গায় করে আমরা সেগুলো আবার আপলোড করছি তোমাদের জন্য, যাতে সেই অসাধারণ সিরিজগুলো তোমরা আবার মনে করতে পারো এবং আবার নিজেদেরকে এন্টারটেইন করতে পারো এক ভিডিওতেই। তো এর জন্য সেভেজ ফুড 20-তে কেটো নামে যে একটা কোরিয়ান সিরিজ গিয়েছিল, যে সিরিজটা সবাইকে একেবারে পাগল করে দিয়েছিল, সেই সিরিজটা আমরা আবার আপলোড করতে চলে। তো যাই হোক, এই সিরিজের শুরুতে আমরা ছোট একটা বাচ্চাকে দেখতে পাই যার নাম হচ্ছে অ্যানা, আর তাকে একটা নান হাউসের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাকচুয়ালি তার মা মারা গিয়েছে আর তার যে সৎ মা এসেছে সে তাকে নান হাউসে পাঠিয়েছে। নান হাউস মানে হচ্ছে ওই টাকা পয়সা দেবে, ওখানে নার্সরা বাচ্চাটাকে পেলে বড় করবে, মানে এতিমখানা বলতে পারো। তো অ্যানার ছোটবেলা সেখানেই কাটে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, অ্যানাকে কিন্তু কোরিয়া থেকে ডাইরেক্ট স্পেনের একটা নান হাউসে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখানে অ্যানা বড় হয়ে যায়, তবে অ্যানা এখানে মোটেও খুশি ছিল না। তো একদিন অ্যানা নানা হাউস থেকে পালিয়ে যায়, মানে বুঝতে পারছো ওখানে হয়তো ওর ভালো লাগছে না। আর তারপর সে চলতে চলতে একটা ট্রেন স্টেশনে আসে আর সেখানে একটা ছেলেকে দেখে অ্যানা আর তাকে হেল্প করতে বলে। আর এই ছেলেটির নাম হচ্ছে জেহা, আর সেই হচ্ছে আমাদের হ্যান্ডসাম হিরো। তবে আমরা দেখি আমাদের হিরো আগে থেকে আহত, আর তখন আমাদের জাস্ট এতটুকু বুঝতে পারি সে দক্ষিণ কোরিয়ান স্পেশাল ফোর্স থেকে পালিয়ে এসেছে। কিন্তু সে কেন পালাচ্ছে বা কেন আহত এটা আমরা পরে জানতে পারবো, মানে এটা আমাদের প্রথম পর্বে ক্লিয়ার করা হয়নি, জাস্ট দেখানো হয়েছে জেহা আহত এবং পালাচ্ছে। আবার এদিকে অ্যানাও তো অসহায়, আরো খালি পায়ে ছিল, আর জেহাকে মিনতি করে বলে আমাকে প্লিজ বাঁচাও, তা না হলে ওরা আমাকে আবার নিয়ে যাবে, সারা জীবন আমাকে বন্দী করে রাখবে। এবং ছোট থেকে এই পর্যন্ত আমাকে ওরা বন্দী করে রেখেছিল। কিন্তু জেহা অ্যানার কথা শুনে তেমন কোনো কিছু ফিল করে না, কারণ ও নিজেই একটা মার্ডার কেসের আসামি এবং নিজেই পালাচ্ছে। আবার ওদিকে অ্যানা যখন তার পিছু করা লোকদের দেখে তখন আবার পালাতে শুরু করে। কিন্তু ওই লোকটা যখন অ্যানাকে এসে ধরার চেষ্টাই করে বা ধরে নিয়ে যেতে চায়, তখন আমাদের নায়ক বাবা যিনি মন গলে আর সে ওই লোকটার সাথে লড়াই করে। কিন্তু জেহা এত বেশি এক্সপার্ট ছিল যে, মানে বুঝতে পারছো আর কি, র্যাবের মতো আর কি, অনেক বেশি স্পেশাল। তো লড়াই করতে গিয়ে সে লোকটাকে মেরে ফেলে। কিন্তু লোকটার যখন এরপর আইটি বের হয় তখন দেখা যায় সে স্পেনের একজন পুলিশ, যেটা দেখে জেহা আরো বিপদে পড়ে যে শালার কি করলাম, পুলিশ মেরে ফেললাম। কিন্তু এনা তখন ওকে ধরে এবং বলে আমার বাবা মাদ্রিদে এসেছে, মানে স্পেনের একটা শহরে এসেছে, তুমি প্লিজ আমাকে সেখানে নিয়ে যাও, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে, আর তখন জেহা বলে তুমি বাঁচতে চাইলে তোমার মতো পালাও, আমি কিছু করতে পারছি না, আমাকেও পালাতে হবে। তো তখন আমরা দেখি ওই পুলিশরা এনাকে ধরে গাড়িতে তুলে নিয়ে যায়। তো জেহা এগুলো দেখে কিন্তু কিছুই বলে না, কারণ জেহা নিজেই ভয় পেয়েছে, তাকে নিজেকেই পালাতে হবে। তো এর 6 মাস পরে আমাদের দেখানো হয় আর আমরা দেখি জেহা কোনোভাবে স্পেন থেকে দক্ষিণ কোরিয়ার সিউলে চলে এসেছে এবং সে বর্তমানে মাল্টিপল জব করে, মানে সরকারি সে স্পেশাল এজেন্ট নেই, নর্মালি কামলার মতো যখন যে কাম পায় সে কাম করে আর কি। তো যাই হোক, আমরা দেখি একটা বিল্ডিং একটা ব্যানার ঝুলানো হয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ইলেকশনের ব্যানার আর উনি প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। আর মজা ব্যাপার হচ্ছে একটু আগে যে অ্যানাকে দেখেছি আমরা, এটা অ্যানার বাবা। চিন্তা করা যায় ভাই, অ্যানা ওখানে পালাতে যাচ্ছে আর অ্যানার বাবা দক্ষিণ কোরিয়াতে প্রধানমন্ত্রী নির্বাচন করছে। তো যাই হোক, পুরোটা টুইস্ট। তো যাই হোক, জেহার কাজ ছিল ওই ব্যানারে বাতাসে কিছু সমস্যা হয়েছে সেটা ঠিক করতে হবে। তো যখন ওই বিল্ডিং এর ভেতরে ঢোকে সেই ব্যানার ঠিক করার জন্য, তখনই কিছু সশস্ত্র লোক সেই বিল্ডিং এ ঢোকে। আর এখানে লক্ষ্য এই বিল্ডিং এ আবার অ্যানার বাবা থাকে যে প্রেসিডেন্ট নির্বাচন করবে। তো ওই সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর উদ্দেশ্য ছিল অ্যানার বাবাকে তুলে নিয়ে যাবে। তো জেহা আবার সেখানেই ব্যানার ঠিক করছিল। তো বিল্ডিং এর ভেতর সে গন্ডগোল দেখতে পায়, আর গন্ডগোল দেখতে পেয়ে সে স্ক্রু ড্রাইভারের সাহায্যে কাজ ভেঙে ভেতরে এসে ওই লোকদের সাথে ফাইট শুরু করে। মানে বুঝতেই পারছেন ও রক্তে তো খালি ফাইট। আবার এদিকে পুলিশও দ্রুত চলে আসে আর এর জন্য ওই লোকেরা পালাতে শুরু করে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখি জেহার বিরুদ্ধে কোরিয়াতে কোনো ধরনের অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, তার মনে সমস্যা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলের। তো যাই হোক, এটা পরে ক্লিয়ার করা হবে আমাদের। আর এরপর আমাদের একটা মহিলা দেখানো হয় যার নাম হচ্ছে চং ইউচিন, আর সে একটা সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিচ্ছে এবং তাকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে। কিন্তু ইন্টারভিউ যখন শেষ হয় তখন তার কথাবার্তা আমরা বুঝতে পারি সে অ্যাকচুয়ালি ডেঞ্জারাস মহিলা এবং মারাত্মক পাওয়ার হাংরি ওম্যান, এবং সে হচ্ছে কোরিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ীর একজন মেয়ে। এবং বাবা মারা যাওয়ার পরে সে অনেক ব্যবসার মালিক হয়েছে এবং সে সফলতা বা ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে পারে। আর তার একটু পর আমরা আরো জানতে পারি সে হচ্ছে প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের দ্বিতীয় স্ত্রী, এর মানে হচ্ছে অ্যানার সৎমা। তার মানে এই সৎমাই অ্যানার উপর নির্যাতন করছে বা অ্যানাকে ইউরোপে নান হাউসে আটকে রেখেছিল। তো যাই হোক, এরপর আমাদের দেখানো হয় জেহা যে একটু আগে ওই সশস্ত্র বাহিনীর সাথে মারামারি করেছে তখন জেএসএস নামে একটা টিম সেটার সিসিটিভি ফুটেজ দেখছে। আর এখানে লক্ষ্য জেএসএস হচ্ছে আমাদের দেশে যেমন এসএসএফ আছে, মানে প্রধানমন্ত্রী বা বড় বড় লোকদের নিরাপত্তা দেয়, সেরকম একটা টিম। তো তারা দেখে এই ছেলেটি এত ভালো ফাইট কিভাবে করতে পারে, আর তারা জেহাকে চিনে ফেলে এবং তারা বুঝতে পারে এই লোকটার উপর ইন্টারন্যাশনাল অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। আর আমাদের ধারণারও ভুল ভাঙে যে অ্যাকচুয়ালি কোরিয়াতে ও মোস্ট ওয়ান্টেড, কিন্তু কোরিয়ার মানুষ এখনো জানে না যে জেহা কোরিয়াতে বসবাস করছে, মানে পুরো দুনিয়ায় জেহাকে খুঁজছে। তো এরপর যে এসএস এর যে হেড ছিল সে জেহাকে ধরে আনার জন্য লোক পাঠাতে বলে, কিন্তু তার যে সহকারী ছিল সে বলে তোমার লোকদের ফিরে আসতে বলো, ওর সাথে ঝামেলা জড়ায়ও না, ও মারাত্মক
মারাত্মক ডেঞ্জারাস, জেহাকে আমি চিনি। কিন্তু যে এসএস এর হেড এ কথা শুনে হাসে। আর তারপর আমরা দেখি জেএস এর লোকজন যখন জেহার সামনে যায়, জেহা তো একটা মারাত্মক ফাইটার, সবাইকে মোকাবেলা করে একবারে ফাটিয়ে দেয়। আর এদিকে আমরা দেখি ওই প্রেসিডেন্ট ক্যান্ডিডেট মানে অ্যানার বাবা, যার নাম হচ্ছে জ্যাং, সে তার স্ত্রী ইউজিনের সাথে দেখা করে। আর সে তাকে জিজ্ঞেস করে আমার মেয়ে কতদিন আর এইভাবে থাকবে। তখন ইউজিন বলে তোমার মেয়ে যদি দুনিয়ার সামনে আসেও একটা ঝামেলা বাঁচাবে বা স্ক্যান্ডাল করবে, আমাদের রেপুটেশন নষ্ট হবে, ওইভাবেই থাকবে। আর তোমার মেয়ে আবারও নান হাউস থেকে পালিয়েছে, এইভাবে আর কতদিন চলবে। আর এখানে তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি অ্যানার বাবাও তার স্ত্রীকে ভয় পায়, কারণ অ্যানার সৎ মায়ের জন্যই অ্যানার বাবা আজকে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারছে। মানে অ্যানার সৎ মা মারাত্মক টাকা পয়সার মালিক এবং মারাত্মক শক্তিশালী মহিলা। তবে তারপরেও জ্যাং ইউজিনকে বলে আমার মেয়ের যদি কিছু হয় আমাদের কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাবে। আর তখন আমাদের মনে হয় কিসের কন্ট্রাক্ট? তো এর মানে হচ্ছে ইউজিন হয়তো কোরিয়ার অনেক বড় ব্যবসায়ী, সে অ্যানার বাবাকে এজন্যই বিয়ে করেছে যাতে তাকে দিয়ে প্রেসিডেন্ট বানাতে পারে আর পুরো দেশ দখল করে খেতে পারে। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। আমাদের এদিকে দেখানো হয় অ্যানা আবারও স্পেনের নান হাউস থেকে পালিয়েছে। আর রাস্তা যখন পার হচ্ছিল তখন হঠাৎ করে তার সামনে অনেকগুলো গাড়ি চলে আসে আর আলোর ঝলকানি দেখে সে ভয় পেয়ে যায়। অ্যাকচুয়ালি সে আলো দেখলে ভয় পায়, কারণ এইভাবেই সে তার মায়েকে নিজের চোখের সামনে মরতে দেখেছে। তো অল্পের জন্য ও বেঁচে যায়। আর তখন গাড়ির ভেতর থেকে একটা ফ্যাশন ডিজাইনার অ্যানাকে দেখে এবং ওর চেহারা দেখে মানে গেট আপ দেখে তার অনেক ভালো লাগে। আর সে গাড়ির ভেতর থেকেই অ্যানার একটা ছবি তোলে। আর এদিকে আমাদের কোরিয়াতে দেখানো হয় ইউজিনের সেক্রেটারি ইউজিনকে বলছে আজকে স্পেনের একটা বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অ্যানার ছবি আপলোড করেছে, যে এরকম একটা মডেল সে চায়। তো এটা শুনে ইউজিন বুঝতে পারে অ্যানাকে তো আর হাইড করে রাখা যাচ্ছে না, ওকে আমাদের কাছে এনে আমাদের আন্ডারেই রাখতে হবে। তো এই জন্য অ্যানাকে দক্ষিণ কোরিয়াতে ফিরিয়ে আনা হয়। আর অ্যানাকে ফিরিয়ে এনে দক্ষিণ কোরিয়ার একটা রুমে বন্দি করে দেওয়া হয়। মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি অ্যানাকে কখনোই বাইরের জগতে আসতে দেবে না অ্যানার সৎ মা। কিন্তু ওদিকে অ্যানার যে বাবা রয়েছে তার তো আর কোনো সাহস নেই বা ক্ষমতা নেই কোনো কিছু করার অ্যানার জন্য। সে শুধুমাত্র ওই জেএস এর যে চিফ রয়েছে, মানে ওই টিমের যে চিফ রয়েছে, তাকে বলে যা কিছু হয়ে যাক না কেন আমার মেয়েকে তোমার রক্ষা করতে হবে। মানে বাহ, খুব ভালো রক্ষা করতেছস, দুনিয়াটা এনজয় করতে দিলি না, ঘর আটকায় রক্ষা করবে। তো যাই হোক, ওদিকে আমরা দেখি জেহার পেছনে যে এসএস এর টিম লেগে রয়েছে, ও করে কি শহর থেকে বের হয়ে গ্রাম্য এরিয়াতে চলে আসে যাতে ওকে আর কেউ খুঁজে না পায়, ও কোনো মতে বেঁচে থাকবে। তো রাস্তায় আসার সময় ও দেখে একটা বৃদ্ধা কাপল বিপদে পড়েছে, তো তাদের হেল্প করে। তো এর জন্য তারা খুব খুশি হয়। তারা জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? জেহা বলে আমার কেউ নেই, কোথায় যাওয়ার জায়গা নেই। তো তারা জেহার ব্যবহারে খুশি হয় এবং নিজের বাড়িতে নিয়ে যায়। আর তখন আমরা জানতে পারি তাদেরও জেহার মতো একটা ছেলে ছিল যে মারা গিয়েছে। তো জেহা যখন তাদের বাড়িতে গিয়ে সকল কাজ করছিল তখন ওই ওল্ড কাপলটি জেহার মধ্যে তাদের ছেলেকে দেখতে পায়। মানে জেহা একটা ফ্যামিলি পেয়ে গিয়েছে। কিন্তু জেহা তো শান্তিতে থাকতে পারবে না, ওর পেছনে জেএসএস এর টিম লেগে রয়েছে। তো জেএসএস এর টিমরা জেহাকে রেগুলার ট্রেস করছিল। আর এখানে একটা কথা বলতেই হচ্ছে, এই সিরিজটা এক্সপ্লেন করা খুবই ডিফিকাল্ট। মানে পরতে পরতে টুইস্ট আর হঠাৎ হঠাৎ চরিত্র চলে আসে, প্রচুর নতুন চরিত্র। তো যাই হোক, তারপর আমি চেষ্টা করবো বোঝানোর জন্য। তো সেটা যাই হোক, জেহা তখন একটা ভীষণ দেখে, মানে ফ্ল্যাশব্যাক দেখে আমরা অতীতের কথা জানতে পারি জেহার। জেহা আসলে হয়েছে কি, মানে আরব দেশের একটা স্পেশাল ফোর্স ইউনিটে ছিল, জাস্ট আমাদের এতটুকুই দেখানো হয়। আর তখনই জেএস এর একজন এজেন্ট জেহাকে ট্রেস করে জেহা যে বাড়িতে থাকে সেই বাড়িতে ঢুকে পড়ে এবং জেহাকে না পেয়ে ওই বৃদ্ধ যে ছিল তাদেরকে পুড়িয়ে মারতে যায়। কিন্তু তখনই সেখানে জেহা চলে আসে। আর নতুনই মাত্র বাবা মা পেয়েছে, ওর চোখের সামনে ওর বাবা মাকে মারবে, এটাকে হতে পারে? পিটি এককারে বন্দি করে ফেলে। তো এরপর জেহা ওকে বন্দি করে জিজ্ঞেস করে তোদের হেডকে তোরা কার জন্য কাজ করিস? তো তারপরে এজেন্ট বলে ইউজিনের কথা, অ্যানার মায়ের কথা। তো এরপর সোজা আমাদের নায়ক সাহেব ইউজিনের বাড়িতে ঢুকে আসে। মানে এত হাই সিকিউরিটির চোখে ধুলো দিয়ে সরাসরি ইউজিনের ড্রয়িং রুমে চলে আসে এবং ইউজিনকে হুমকি দেয় তুমি ওই ওল্ড কাপল এবং আমাকে একা ছাড়ো, তা না হলে কিন্তু আমি আবার ফিরে এসে তোমাকে ডাইরেক্ট মেরে ফেলবো। কিন্তু ইউজিন এটা শুনে হাসতে থাকে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, ইউজিন কিন্তু অ্যাকচুয়ালি জেহাকে মারতে পাঠায়নি, ইউজিন তো জেহাকে দেখেনি, দেখেছে হচ্ছে ইউজিনের যে সিকিউরিটি গার্ড রয়েছে তারা। তো যাই হোক, ওরাই আর কি জেহাকে মারতে পাঠিয়েছিল, কিন্তু জেহা সরাসরি ইউজিনকে মারতে এসেছে। তো ইউজিন তারও ধাওর মহিলা, সে বলে তুমি আমার বাড়িতে এসে আমাকে ধমকাচ্ছ, আর এখানে কত সিকিউরিটি আছে জানো তুমি? আর তখনই আমরা দেখি ইউজিনের বডিগার্ড জেহাকে ধরে নিয়ে যায়। কিন্তু জেহা তো একটা মারাত্মক ফাইটার, ওকে পিটিয়ে আবার ইউজিনের কাছে আসে এবং ইউজিনের দিকে বন্দুক তাক করে। আর তখন ইউজিন বুঝতে পারে পোলাটা আসলেই বিপজ্জনক। আর আমাদের নায়ক বাবাজি তখন বলে আমি তোমাকে একবার সাবধান করেছিলাম কিন্তু তুমি শোনোনি, তোমাকে আমি এখন এখানেই মেরে যাব। আর তখনই আমরা দেখি আমাদের নায়িকা অ্যানা বের হয়ে এসেছে এবং সে চিৎকার করে বলে এই মহিলাকে মেরে ফেলো, এই মহিলাই আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী এবং ওই আমাকে সারা জীবন বন্দী করে রেখেছে। আর তখন যে পেছনে ঘরে যে এটা আবার কি আইলো, আর সে দেখে পেছনে এটা অ্যানা। আর তার মনে পড়ে এই মেয়েটিকে তো ও স্পেনের ট্রেন স্টেশনে থেকে বাঁচিয়েছিল, আর ওর জন্যই তো ও স্পেনে গিয়ে একটা পুলিশ মারার কেস খেয়েছে। কিন্তু আমরা দেখি জেহা যেটা করে, সেই ইউজিনকে না মেরে উল্টো অ্যানাকেই তার রুমে আটকে দেয়। আর তারপর জেহা তার লুকিয়ে থাকা সেলফোনটা ওঠায় আর তারপর সে ইউজিনকে বলে যে এটার মধ্যে সবকিছু রেকর্ড হয়েছে, তুমি যদি ওই ওল্ড কাপলের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে একটু আগে তুমি তোমার সম্পর্কে যেসব কথা বলেছো যে তুমি কত ভয়ঙ্কর, কত কিছু করতে পারো, সেটা আমি ভাইরাল করে দেবো। তো ইউজিন এটা শুনে ভয় পেয়ে যায়। আবার ওদিকে ইউজিনের সব লোকজন চলে আসে। আর তারপর জেহা যেটা করে ইউজিনকে হোস্টেস বানিয়ে নেয়, মানে জিম্মি করে। আর তারপর ইউজিনের অটোমেটিক গাড়িতে নিয়ে যায়। আর এটা কোনো নর্মাল গাড়ি নয়, এটা আপনি নিজেও ড্রাইভ করতে পারবেন। আবার এই গাড়িটা ইন্টারনেটের মাধ্যমে
মাধ্যমে ডিরেকশন নিয়ে একাও চলতে পারে বা নিজের বুদ্ধিতেও চলতে পারে। তো যাই হোক, আমরা দেখি পেছনে আবার ইউজিনের যে সেক্রেটারি কিম আর জেএসএস এর বডিগার্ডটা তার পিছু করে, আর রাস্তায় আমরা একটা মোটরসাইকেলকে তাদের গাড়ির কাছে আসতে দেখি, আর আমরা ভাবি এটা হয়তো ইউজিনেরই লোক, মানে ওই মহিলার লোক তাকে বাঁচাতে এসেছে। কিন্তু অ্যাকচুয়ালি ওই মোটরসাইকেলের লোকগুলো যেটা করে, তারা করে ওই গাড়িটিকে হ্যাক করে এবং গাড়িটি হ্যাক করে ওটার স্পিড অনেক বাড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি ইউজিন যেহেতু ব্যবসায়ী আর তার হাজবেন্ড যেহেতু পলিটিশিয়ান, মানে প্রেসিডেন্ট নির্বাচন করবে, তো অবশ্যই ওদের অ্যান্টি পার্টি রয়েছে। তো তখন জেহা বলে, আমি ছাড়াও দেখি অনেকে আছে তোমাকে মারতে চায়, তোমার গাড়ির স্পিড অটোমেটিক্যালি হ্যাক করে বাড়িয়ে দিচ্ছে পেছনের ওই মোটরসাইকেল আরোহীরা। তো এটা দেখে জেহা তাড়াতাড়ি ড্রাইভিং সিটে যায়, কারণ গাড়িটা যেহেতু হ্যাক করে স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ন্ত্রণের বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হবে। তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু স্পিড এত বেশি বেড়ে যায় যে আর কন্ট্রোল করতেই পারে না, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। আর এরপর জেহা গাড়ি থেকে বের হয়, কিন্তু সে দেখে ইউজিন গাড়িতে আটকা পড়ে রয়েছে, আর গাড়িটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। এবং গাড়িটা ব্লাস্ট হওয়ার আগেই সে ইউজিনকে গাড়ি থেকে বের করে আনতে সক্ষম হয়। আর তারপর যখন গাড়ি ব্লাস্ট হয়, তখন গাড়ির একটা অংশ এসে আমাদের নায়কের শরীরে লাগে, আর নায়ক অজ্ঞান হয়ে যায়। কিন্তু ততক্ষণে ইউজিনের বডিগার্ডরা সেখানে চলে আসে, এবং ইউজিন এটা ভেবে অবাক হয় এই জেহাই তাকে মারতে চেয়েছিল ওই তাকে বাঁচিয়েছে, এবং ও মারাত্মক ফাইটার। আর এর জন্য ইউজিন বলে ওকে নিয়ে হসপিটালে যাও। আর এদিকে আমরা দেখি জ্যাং তার নিজের স্ত্রীকে দেখার জন্য, মানে অ্যানার বাবা তার নিজের স্ত্রীকে দেখার জন্য হসপিটালে এসেছে। আর তার স্ত্রী অনেক চালাক, সে বলে যেহেতু আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার উপর আক্রমণ হয়েছে, তুমি এখন সাংবাদিকদের সামনে গিয়ে ভাষণ দাও, যাতে অনেক সিম্পেথি পাওয়া যায় এবং অনেক ভোট আসে। তো আমরা দেখি অ্যানার বাবা গিয়ে সেই লেভেলের একটা ওয়ান্ডারফুল স্পিচ দেয়, আর ওই স্পিচটা লাইভ ব্রডকাস্ট হয়। আবার ওদিকে অ্যানার সৎমা ইউজিন তো আবার জেহার স্কিল দেখে অবাক হয়ে গিয়েছে, সে ওকে নিজের বডিগার্ড বানাতে চায়। আর সেই হিসেবে জেএসএস বাহিনীর যে চিফ রয়েছে, সে জেহাকে অফার করে তুমি জেএসএস এর একজন সদস্য হয়ে যাও, আর এটা করলে তোমাকে কোরিয়াতে আমরা প্রোটেক্ট করব, কোরিয়ার কেউ তোমাকে অ্যারেস্ট করতে আসবে না, কারণ তুমি নিজেও জানো তোমার উপর ইন্টারন্যাশনাল ওয়ারেন্ট রয়েছে। কিন্তু জেহা সাফ মানা করে দেয়। আর তারপর আমরা দেখি ইউজিনের খোঁজ নেওয়ার জন্য ইউজিনের নিজের ভাই এসেছে, মানে ভাই এসেছে বোনের খবর নিতে। কিন্তু তাদের কথা আমরা বুঝতে পারি তারা একজন আরেকজনকে একদমই পছন্দ করে না। অ্যাকচুয়ালি হয়েছে কি, তাদের দুজনের বাবা অনেক বড় একটা বিজনেসম্যান ছিল, আর তাদের বাবা নেই, আর এর জন্য ওই কোম্পানি নিয়ে তাদের দুই ভাই বোনের মধ্যে ঝামেলা রয়েছে। বুঝছেন তো প্যাচটা কি। আর এরপর আসে অ্যাসেম্বলি ম্যান পার্কের, আর সে আবার অ্যানার বাবার প্রতিদ্বন্দ্বী, মানে সেও প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। তো সেও হসপিটালে এসেছে একটা বিশেষ উদ্দেশ্যে, কারণ বিরোধীর স্ত্রীর উপর হামলা হয়েছে, সে দেখা করতে এসেছে যাতে কেউ তার উপর সন্দেহ না করে। এছাড়াও সাংবাদিকরা যাতে লিখে বিরোধীর স্ত্রীকে গিয়ে সে দেখে আসলো। কিন্তু ওদিকে ইউজিনও তো ডেঞ্জারাস, সে তো মনে মনে বুঝতে পেরেছে যে ওই তো ইউজিনকে মারার জন্য লোক পাঠিয়েছিল। আর এদিকে আমরা দেখি জেএসএস এর চিফ জোহাকে বারবার বোঝানোর চেষ্টা করে তোমার উপর ইন্টারপোলের ওয়ারেন্ট আছে, তুমি দেশের বাইরে গেলেই ধরা পড়বে, তোমাকে ফাঁসিতে ঝুলাবে, তুমি আমাদের অফার একসেপ্ট করো, কোরিয়াতে আমরা তোমাকে প্রোটেকশন দেবো এবং তোমার প্রতিশোধ নিতে আমরা সহায়তা করব। আমি জানি মিডল ইস্টে তোমার সাথে কি হয়েছিল। আর তখন আমরা বুঝতে পারি এই সিরিজে ভাই ব্যাপক টুইস্ট রয়েছে। তো যাই হোক, জেহা তখন ভাবতে থাকে যে তার কি করা উচিত, কিন্তু সে কোনো কিছু ডিসাইড করতে পারে না। আর এরপর লিফটে জেহা পার্ককে দেখতে পায়, আর পার্ককে দেখে সে চিন্তিত হয়ে পড়ে। আর পার্কটা কে জানেন? পার্ক হচ্ছে অ্যানার বাবার প্রতিদ্বন্দ্বী, মানে যে প্রেসিডেন্ট নির্বাচন করবে, একটু আগে অ্যানার মাকে দেখতে গিয়েছিল। তো তখনই ফ্ল্যাশব্যাকে নেওয়া হয়, আর আমরা দেখি জেহার প্রথম ভালোবাসা রানায়াকে মেরে ফেলা হয়েছিল তার চোখের সামনে, আর জেহা তার জীবনের চেয়ে রানায়াকে ভালোবাসতো। আর রানায়ের মৃত্যুর জন্য সে পার্ককে দোষী ভাবে এবং সে পার্ককে মেরে এটার প্রতিশোধ নিতে চায়। তো জেহা পার্কের দিকে ছুটে যায় তাকে মারার জন্য, কিন্তু সে ব্যর্থ হয়। আর তারপর আমরা দেখি ইউজিন জেহাকে তার গাড়িতে বসে অফার করে তুমি আমার বডিগার্ড হয়ে যাও। আর জেহা ভাবে অফারটা তো একেবারে খারাপ না, তবে জেহা তাকে শর্ত দেয় তোমাকে অবশ্যই আমাকে সাহায্য করতে হবে পার্ককে মারার জন্য। আর ইউজিন তো এটাই চায় ভাই, পার্কও তো একটু আগে ইউজিনকে মারার চেষ্টা করছিল, তো ওদের দুজনের শত্রু এক। ইউজিনও রাজি হয়। আর তখন জেহাকে একটা কোড নাম দেওয়া হয়, মানে বোঝানো হয়েছে বড় বড় পলিটিশিয়ানদের নিজস্ব একটা বাহিনী থাকে আর কি। তো জেহার নাম দেওয়া হয় K2, আর সে জেএসএস এ জয়েন করে। আর এদিকে জেএসএস এর চিফের কাছ থেকে জেহা জানতে পারে ইউজিন অ্যাকচুয়ালি অ্যানার সৎমা, আর সে কখনোই চায় না অ্যানা কখনোই সুন্দর দুনিয়ার সামনে আসুক, এবং সে যদি দুনিয়ার সামনে আসে সে যেখানে যাবে তার পেছনে সাংবাদিক থাকবে, তাদের পরিবারে একটা ক্ষতি হবে, আর তাছাড়াও সম্পত্তিজনিত ব্যাপার তো রয়েছে। তবে সে নিজেও বাচ্চা নেয়নি, অ্যাকচুয়ালি শুধুমাত্র তারই ক্ষমতা দরকার, মানে বুঝতেই পারছেন অ্যানার সৎমা কোন লেভেলের স্বার্থপর আর কি। তো যাই হোক, এরপর জেহাকে দায়িত্ব দেওয়া হয় অ্যানাকে প্রোটেক্ট করার জন্য। অ্যাকচুয়ালি অ্যানাকে প্রোটেক্ট করা হবে দুটো কারণে, কারণ অ্যানা যদি বাইরে বের হয়ে যায় তাহলে ওদের পরিবারের সিক্রেট থাকবে না, কিংবা বিরোধী দল বা ইউজিনের যারা ক্ষতি চায় তারা অ্যানাকে তুলে নিয়ে কিছু ডিমান্ড করতে পারে। তো এর জন্য অ্যানার উপর নজর রাখতে দেওয়া হয়। তবে আমরা দেখি অ্যানা সারা দিন রাত নিজের রুমেই থাকে, তবে রাতে সে কিছুক্ষণের জন্য বাইরে বের হয়। আর আমরা এদিকে দেখি জেহা তার মনিটরিং রুমে বসে অ্যানার রান্নাঘর দেখছিল। আর প্রথমে অ্যানার খুবই বোরিং লাগছে, যে কোনো মানুষই নাই কিসের উপর নজর রাখবে, কিন্তু হঠাৎ করে যখন অ্যানার রান্নাঘরে আসে তখন জেহা অ্যানার অ্যাক্টিভিটি দেখতে শুরু করে। মনে ওর কাজ কাম দেখে ওর খুব অবাক লাগে যে কি করবে ও কিচেনে গিয়ে এখন কি করবে, ওকে অ্যাকচুয়ালি খাবার বানিয়ে খেতে পারবে কিনা, এটা দেখার জন্য জেহা খুব এক্সাইটেড হয়। আর তাছাড়া অ্যানা তো অনেক সুন্দরী। তো অ্যানা যখন এরপর কিচেনে আসে তখন সে নুডলস এর প্যাকেট দেখে, আর এটা দেখে সে অনেক খুশি হয়, সেই লেভেলের একটা হাসি দেয়। আর এটা দেখে জেহারও আত্মা উড়ে যায়, আমরা যারা দেখছি আমাদেরও আত্মা উড়ে যায়। আর তারপরে না নুডলস রান্নার চেষ্টা করে, কিন্তু সে গ্যাস স্টোভ অনই করতে পারে না। আর তখন জেহা ভাবে আরে কি বোকা মেয়ে। জেহা তখন ক্যামেরা
ক্যামেরা দিয়ে এনাকে বলতে থাকে, আরে ভাই নিচে গ্যাসের ভালভ আছে, ওইটা অন করো। মানে বুঝতেই পারছেন গ্যাসের চুলার তো দুইটা সুইচ থাকে, একটা হচ্ছে চুলার মধ্যে আরেকটা হচ্ছে সিলিন্ডারের মধ্যে। তো এনা সিলিন্ডারের সুইচটা অন করছে না। তো বারবার এখান থেকে জেহা বলছে সিলিন্ডারের সুইচটা অন করো, মানে ইশারা দিয়েও দেখাচ্ছে, কিন্তু এনা কোনোভাবেই গ্যাস চালু করতে না পেরে দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। আর জেহা এনাকে ফিরে যেতে দেখে খুবই আফসোস ফিল করে, বলে কেমনে এটা পারলো না, ও কিভাবে সিলিন্ডারের ভালভ দেখতে পেলো না, জাস্ট একটা ভালভই ওপেন করতে হবে বা সিলিন্ডারে একটা সুইচ দিতে হবে। জেহার পুরো মুড খারাপ হয়ে যায়। আর তারপর সে ব্যালকনিতে যায় আর এনার রুমের দিকে দেখতে থাকে আর ভাবে ওকে আসলেই গ্যাসের সিলিন্ডার ওপেন করতে পারে না। অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন এনা এত বড় লোকের মেয়ে, ওকে তো অবশ্যই রেডিমেড খাবার দিয়ে দেওয়া হয়। তো এনা শখ করে এসেছিল, তাও গ্যাসের চুলাটাই জ্বালাতে পারলো না। তো যাই হোক তখনই আমরা দেখি এনার রুমের উপরে একটা লাইট ইফেক্ট আসে, মানে কোনো জায়গা থেকে একটা আলো ফেলা হয়েছে। তো এটা দেখে জেহা চিন্তিত হয়ে যায় যে এনাকে তো কেউ আবার কিডন্যাপ করতে আসেনি। আর এখানেই এই সিরিজের ফার্স্ট পর্বটি শেষ হয়ে যায়। এবং যতটুকু আমি দেখেছি অনেস্টলি স্পিকিং এখানে যতগুলো ক্যারেক্টার রয়েছে, বিশেষ করে জেহা, এনা, ইউজিন, এই কয়টা ক্যারেক্টারের সাথে আমি একেবারে অ্যাটাচড হয়ে গিয়েছি। এবং পার্সোনালি এই সিরিজটার প্রথম পর্বটা আমার অনেক ভালো লেগেছে এবং আমি অধীর আগ্রহ রয়েছি ইউজিনের কি হয়, শেষমেশ জেহার কি হয় বা এনার কি হয় সেটা জানার জন্য। গত পর্বে কাহিনী যখন শেষ হয়েছিল তখন আমরা দেখি আমাদের নায়ক বাবাজি জেহা আমাদের নায়িকার রুমের দিকে তাকিয়ে চিন্তিত হয়েছিল। তো যাই হোক এখানে নায়ককে বাবাজি বললো, আমি নায়িকাকে জীবনেও মামাজি বলতে যাব না, নায়িকা আমার বোনই লাগে। তো নায়ক ছাদে উঠে দেখে এনা ছাদে একা বসে বসে কাঁচা নুডলস খাচ্ছিল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রামেন, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি নুডলস বলছি। তো আমাদের নায়ক বাবাজি এটা দেখে ভাবে ও কেন কাঁচা নুডলস খাচ্ছে, এটা তো অনেক শক্ত। আর তাছাড়া খারাপ লাগে যে গতকাল মেয়েটা এত চেষ্টা করেও নুডলসটা রান্না করতে পারেনি, গ্যাসের ভালভই অন করতে পারেনি। আর নায়কের কাছে যদি কোনো উপায় থাকতো ওর জন্য নুডলস বাড়িয়ে নিয়ে যেত, মানে এটাই ভাবছে নায়ক। আর ওদিকে দেখি আমরা এনা কাঁদছে, তার মায়ের কথা মনে পড়েছে। অ্যাকচুয়ালি তার মায়ের মৃত্যুর জন্য সে নিজেকে দোষ দেয়, কারণ সে মনে করছে সে কেন তার মাকে মৃত্যুর আগে ঘুমের ওষুধ দিয়েছিল। অ্যাকচুয়ালি তার সৎমা তাকে মিথ্যে একটা কথা বলেছে, সেটা হচ্ছে তার মায়ের মৃত্যুর নাকি ঘুমের ওষুধ খাওয়ার কারণে হয়েছে। তবে তার মানে এই না ওর মায়ের মৃত্যুর জন্য শুধুমাত্র নিজেকেই দায়ী করে, ও দায়ী করে ওর সৎমাকেও, কিন্তু এর সাথে নিজেকে কিছুটা দায়ী ভাবে। আর এর জন্য ওর মানসিক সমস্যা অনেক বেড়ে যায়। কিন্তু অ্যাকচুয়াল সত্যটা কি এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো যাই হোক এদিকে আমরা দেখি ইউজিনকে, মানে এই সিরিজের সবচেয়ে ডেঞ্জারাস মহিলা চরিত্র, মানে আমাদের নায়িকার সৎমা, এবং তাকে তার সেক্রেটারি বলে আপনার বাবার দুনিয়াতে নেই। আর রাস্তায় তার হাজবেন্ড তাকে বলে, মানে আমাদের নায়িকার বাবা, এখন তো তুমি পুরোপুরি অনেক সম্পত্তির মালিক হয়ে যাবে, অনেক কোম্পানির স্টক পেয়ে যাবে। কিন্তু ইউজিন বলে এত সহজ হবে না, কারণ আরো অনেক উত্তরাধিকার রয়েছে। আর এদিকে আমরা দেখি জেহা চিফ জোর সাথে বসে আছে আর মিটিং এ যাওয়ার আগে ইউজিনকে একটা ডিভাইস দেয়। আপনার যদি মনে হয় পরিস্থিতি খারাপ হতে চলেছে জাস্ট এই বাটনে প্রেস করবেন, আমি আপনাকে উদ্ধার করে নিয়ে আসবো। তো এরপর ইউজিন তার ফ্যামিলি মিটিং এ যায়, যেখানে তার বাবার উইল মোতাবেক সেল নামে একটা ফাউন্ডেশন রয়েছে, যেটার ফাউন্ডেশন বর্তমানে ইউজিন কন্ট্রোল করে। এটার ভাগ সবাই চায়। আর ওই ফাউন্ডেশন $1 বিলিয়ন ফাউন্ডেশন একটা আর কি। তারা ইউজিনকে চাপ দেয় ওই ফাউন্ডেশনে তাদের শেয়ার দেওয়ার জন্য কিংবা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য, বিনিময়ে অন্য কিছু নেওয়ার জন্য। কিন্তু ইউজিন কোনোভাবে এটা দেবে না। আর পরিস্থিতি খারাপ দেখে মানে প্যানিকে পড়ে সে না চাইতে ওই বাটনে প্রেস করে ফেলে। আর জেহা মনে করে বিপদ পড়েছে, আমাদের নায়ক বাবাজি নায়কের মতো এসে শাশুড়িকে সেখান থেকে নিয়ে যায়। তবে অ্যাকচুয়ালি নায়কের শাশুড়ি দেখে মনে হয় না এটা শাশুড়ি, নায়িকাও মনে হয় আর কি। তো যাই হোক এরপর ইউজিন তার উকিলের সাথে কথা বলে নিউ কিছু প্ল্যান করে। আর এদিকে রাতে আমাদের নায়ক বাবাজি যখন তার রুমে আসে, আর আমরা জানি তার দায়িত্ব হচ্ছে আমাদের নায়িকার উপর লক্ষ্য রাখা। তো তার মনে হয় নায়িকা তো নুডলস বানিয়ে খেতে পায়নি, তো এই জন্য সে পালিয়ে কিচেনে যায়, নায়িকার সব সেট করে আসে, গ্যাসের ভালভ অন করে রাখে, পানি টানি সবকিছু দিয়ে রেডি করে আসে। আর এরপর রুমে এসে সিসিটিভি অন করে। আর এরপর যখন এনা কিচেনে আসে তখন সে যখন দেখে সবকিছু রেডি, সে অনেক খুশি হয়। আর তারপর নুডলস এর প্যাকেট নিয়ে রান্না করতে থাকে। কিন্তু এনার মনে হয় এগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখলো কে, কেউ কেউ আমাকে লক্ষ্য করছে। আর তখনই এনা যেটা করে কিচেনে লাগানো ক্যামেরা অফ করে দেয়। আর জেহা এটা দেখে খুবই চিন্তিত এবং রাগ হয় যে কেন এমনটা করলো, মানে হুদাই অধিকার খাটাচ্ছে জেহা মনে থেকে। আর তারপর জেহা লক্ষ্য করে অন্য ক্যামেরা দিয়ে তো এনাকে দেখা যাচ্ছে। তো অন্য ক্যামেরা দিয়ে দেখে এনা সত্যি সত্যি নুডলস বানাতে পেরেছে। এবং জেহা এটা দেখে এত খুশি হয়, আমাদের নায়ক বাবা যে এত খুশি হয় যে মনে হয় সে নায়িকাকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিয়েছে। আর ওদিকে এনাও খুশিতে নাচতে থাকে। আর এনার নাচ দেখে আমরাও খুশি। আর এখানে একটা কথা বলতেই হচ্ছে, কোরিয়ান মেয়ে দেখে বাঙালি মেয়ে চোখে ধরে না, মানে পছন্দ হতে চায় না। কিন্তু এরপর আমি যখন আয়নায় নিজের চেহারা দেখলাম তখন বুঝতে পারলাম যে শালার আমি বাঙালি মেয়ের জন্য যোগ্য না। তো যাই হোক আমরা দেখি জেহাও খুব খুশি, তার মিশন কমপ্লিট হয়েছে। আর এনা নিজের বানানো নুডলস খাচ্ছে। আর জেহা তো ডাইরেক্ট চাঁদের দেশে চলে গেছে। আর তখনই জেহার একটা কল আসে, আর সেটা আসে হচ্ছে জেএসএস থেকে। আর জেহাকে জেএসএস এ নিয়ে যাওয়া হয়। আর গত পর্ব যারা দেখেছেন তারা কিন্তু জানেন জেএসএস কি। এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর যেমন বডিগার্ডের একটা টিম বা বাহিনী রয়েছে, সেরকম একটা টিম। তো তারা জেহাকে জেএসএস এর হেডকোয়ার্টারে নিয়ে যায়। আর সেখানে সে যখন লিফটে নিজের এক্সেস আইডি দিয়ে স্ক্যান করায় তখন লিফটকে উপরে না নিয়ে মাটির নিচের সিক্রেট রুমে নিয়ে যেতে থাকে। আর তখন জেহা বুঝে যায় লিফট নিচে যাচ্ছে এবং এটা Cloud9 যাচ্ছে। আর ও Cloud9 সম্পর্কে জানতো। আর Cloud9 সবচেয়ে বেস্ট বডিগার্ডদের
মধ্যে রাখা হয় এবং এটা একেবারে পারমাণবিক বাংকারের মতো, মানে সবচেয়ে হাই সিকিউরিটি একটা জায়গা। তো জেহা সেখানে গিয়ে ওয়েটিং রুমে বসে এবং ইউজিনকে গ্লাসের ওপাশে মিটিং করতে দেখে। আর মিটিং শেষ হওয়ার পর ইউজিন জেহাকে সেখানে ডাকে আর বলে, এটা Cloud9, তুমি তো অবশ্যই এটা সম্পর্কে অবগত রয়েছো। আর এর সাথে এখানে আমরা এমন একটা পাওয়ারফুল সফটওয়্যার বানিয়েছি যেটার মাধ্যমে আমরা ইন্টারনেটে থাকা যে কারো তথ্য হ্যাক করে ইনফরমেশন বের করতে পারবো। আর এটা শুনে জেহা একটু অবাক হয়, কিন্তু খুব একটা খুশি হয় না। কিন্তু ইউজিন তখন জেহাকে খুশি করার জন্য একটা অফার করে। সে বলে, তুমি যদি আমার হাজবেন্ডকে প্রেসিডেন্ট হতে সহায়তা করো, আমিও তোমাকে সহায়তা করব তোমার প্রেমিকার খুনের প্রতিশোধ নিতে। আর পার্কের সকল তথ্য এই সফটওয়্যার সাহায্যে আমরা বের করতে পারবো। পার্ক মানে কে বুঝতেই পারছেন, মানে ওদের প্রতিদ্বন্দ্বী, সেও প্রেসিডেন্ট নির্বাচন করবে কোরিয়াতে। আর তখনই জেহা তার অতীতের স্টোরি ইউজিনকে বলা শুরু করে যে তার সাথে কি হয়েছিল। তো আমরা দেখি জেহা ইরাকে কর্মরত ছিল, মানে সৈনিক হিসেবে। আর সেখানে যাওয়ার পরে ইরাকি একটা মেয়ে, মানে রানায়া নামের ইরাকি একটা মেয়ের সাথে তার প্রেম হয়। আর রানায়া ছিল একজন ট্রান্সলেটর, মানে ও কোরিয়ান ভাষা, ইংলিশ ভাষা প্লাস ইরাকি ভাষা জানতো। তো একদিন পার্ক, যে আর কি ওই সময় কোরিয়ার ডিফেন্স মিনিস্টার ছিল, সে একটা সিক্রেট মিশনের জন্য ইরাকে যায়। কিন্তু ওইখানে ওই জঙ্গিবাদী বা ওইটাবি কোনো কিছু করার জন্য তার একটা ট্রান্সলেটরের দরকার ছিল। মানে বুঝতে পারছেন, ও তো কোরিয়ার ভাষায় কথা বলবে, কিন্তু ইরাকিদের তো বোঝাতে হবে। তো এজন্য তার রানায়ের দরকার পড়ে। তো রানায়ের মাধ্যমে ওই সিক্রেট ডিলটা কমপ্লিট করে। কিন্তু রানায়া যেহেতু এই গোপন ব্যাপারটা জেনে গেল, ওর মাধ্যমে যদি পৃথিবী জেনে যায়, এজন্য রানায়াকেই কিডন্যাপ করে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। আর জেহা এটা দেখে ফেলে আর গাড়ির দিকে ছুটতে থাকে রানায়াকে বাঁচাতে। কিন্তু সে গাড়ি আটকাতে না পারলেও গাড়ির ভেতর থেকে শুধুমাত্র পার্ককে দেখতে পারে। আর ওই গাড়িটা কিছু দূর যাওয়ার পরে জেহা একটা গুলির শব্দ শুনতে পায়। আর শব্দ শুনে সে আরো জোরে ছুটতে থাকে। আর সেখানে এগিয়ে যাওয়ার পরে সে মাটিতে রানায়ার লাশ দেখতে পায়। তবে সে বিশ্বাস করতে পারছে না এটাই কি রানায়া, মানে রানায়া সত্যি মারা গেল। তো জেহা যখন এগিয়ে যাওয়ার চিন্তা করে, তখনই পেছন থেকে কেউ তাকে আঘাত করে আর সে অজ্ঞান হয়ে যায়। আর তার যখন জ্ঞান ফিরে আসে, তখন রানায়াকে কাছে এসে মৃত দেখে এবং সে হতাশ হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে যে এটা কি হয়ে গেল। কিন্তু ওই পার্ক করে কেউ উল্টা সিস্টেমে ইরাকি পুলিশ দিয়ে রানায়া মৃত্যুর জন্য আমাদের জেহাকে, মানে নায়ক বাবাজিকে অ্যারেস্ট করায়। মানে ওর ভালোবাসাকে মারলো, উল্টো ওকে ফাঁসিও দিল। এর ফলে ওর কি হয়, স্পেশাল ফোর্স থেকে চাকরি চলে যায়, প্লাস ইরাকের জেলে পাঠানো হয় এবং 6 মাস থাকার পরে ওর ফাঁসির রায় হয়। আর তখন ও পালিয়ে ইউরোপ হয়ে নিজের দেশ কোরিয়াতে চলে আসে। আর প্রথম পর্বে এজন্যই আমরা জেহাকে ইউরোপে দেখেছিলাম। আর তখনই কিন্তু অ্যানার সাথে প্রথমবার জেহার দেখা হয়। মানে গত পর্ব তোমার অবশ্যই দেখা উচিত, তাহলে বুঝতে পারবে ব্যাপারটি। তো জেহা কোরিয়াতে এজন্য এসেছে যাতে সে পার্ককে মেরে প্রতিশোধ নিতে পারে। তো জেহা তখন ইউজিনের কাছে জানতে চায়, তোমার কাছে যেহেতু সকল ইনফরমেশন রয়েছে, তাহলে আমাকে বলো রানায়া পার্কের জন্য কি ট্রান্সলেট করেছিল বা কোন ডিলের জন্য ট্রান্সলেট করেছিল যেটা এত সেন্সিটিভ ছিল যে ওকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু ইউজিন এই তথ্যটা দিতে পারে না, বলে আমরা এত দূর পর্যন্ত এখনো যেতে পারিনি, এটা নিয়ে আরো রিসার্চ করতে হবে। কিন্তু জেহা তার জায়গায় ঠিক ছিল, সে কোনোভাবেই চাচ্ছিল না পার্ক প্রেসিডেন্ট হোক। আর এদিকে আমরা দেখি অ্যানা লুকিয়ে বাড়ির বাইরে চলে আসে যাতে সে তার বাবার সাথে দেখা করতে পারে। আর এখানে অ্যানা সম্পর্কে আমরা একটু বলি। অ্যানার ব্যাপারটা হচ্ছে কি, ছোটবেলাতে অ্যানার মা মারা গিয়েছে। আর তারপর অ্যানার যে সৎমা অ্যানার বাবাকে কবজা করে। মানে অ্যানার বাবা মোটামুটি মানের একটা রাজনীতিবিদ ছিল আর অ্যানার সৎমায়ের অনেক টাকা ছিল। তো অ্যানার সৎমা অ্যানার বাবাকে স্পন্সর করে, কিন্তু একটা শর্ত রাখে, অ্যানাকে কখনোই লোক সম্মুখে আনা যাবে না, তার আশেপাশে রাখা যাবে না। আর এই জন্য ছোটবেলাতে অ্যানাকে ইউরোপে রাখা হয়েছিল যাতে কখনোই অ্যানার সম্পর্কে কেউ কিছু জানতে না পারে। আর এর কারণ হতে পারে দুটো। প্রথম কারণটি হচ্ছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন অনেক শক্তিশালী, কিন্তু তার দুর্বল পয়েন্ট হচ্ছে তার মেয়ে। ইউক্রেন যদি তার মেয়েকে ধরে, তারপর কিন্তু পুতিনকে বানরের মতো নাচ নাচাতে পারবে। আর আরেকটা কারণ হতে পারে অ্যানাকে জিম্মি করেই হয়তো অ্যানার সৎমা তার বাবাকে নাচাচ্ছে। তো যাই হোক, এজন্যই অ্যানা আর তার বাবাকে কখনোই দেখা করার সুযোগ দেওয়া হয় না এবং ছোটবেলার পর কখনোই অ্যানা তার বাবাকে দেখেনি। তো অ্যানা জানে তার বাবা চার্জে যাবে, তো এই জন্য অ্যানা চার্জে যায়। তবে সেখানে সে ছদ্মবেশে যায়, মানে নানের ড্রেস পরে যায় আর গান গাইতে থাকে। কিন্তু সেখানে জেহা তাকে দেখে ফেলে আর জেহা বুঝতে পারে অ্যানা তার বাবার সাথে কথা বলতে চায়। কিন্তু জেহা তখন তাকে ইশারা দিয়ে তার বাবার সাথে কথা বলতে না করে। আর অন্যদিকে ইউজিনও অ্যানাকে দেখে ফেলে এবং সে অ্যানার দিকে তাকিয়ে থাকে যাতে অ্যানা তার বাবার সাথে দেখা না করে। আর অ্যানাও বুঝতে পারে সে যদি এখন পাবলিকালি তার বাবার সাথে দেখা করে, তাহলে সবাই জেনে যাবে যে এই প্রেসিডেন্ট তার নিজের মেয়েকে আজ পর্যন্ত জনসম্মুখে আনেনি বা হাইড করে রেখেছে বা জিম্মি করে রেখেছে। সে প্রেসিডেন্ট হলে মানুষের কি করবে, আর এটা একটা স্ক্যান্ডাল হয়ে যাবে আর ওর বাবা জীবনে প্রেসিডেন্ট হতে পারবে না। তো এই জন্য অ্যানা বাবার সাথে দেখা না করে চলে যায়। আর এরপর ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি অ্যানার মায়ের মারা যাবার পরে অ্যানার বাবা ইউজিনের উপর অনেক রেগে যায় এবং বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল। আর ওই কথা আমরা বুঝতে পারি অ্যানার মা জীবিত থাকতেই হয়তো এই সৎমায়ের সাথে অ্যানার বাবার অবৈধ সম্পর্ক ছিল বা সে কোনো ট্র্যাপে পড়েছিল। তো যাই হোক, ওই সময়ে ইউজিন বা অ্যানার সৎমা অ্যানার বাবাকে হুমকি দেয়, তুমি যদি আমার কথা না শোনো, তুমি জানো আমি কি করতে পারি, অ্যানাকে কিন্তু আমি মেরে ফেলবো। আর এরপর থেকে অ্যানার বাবা অ্যানার সৎমায়ের টাকার পর এবং রাজনৈতিক পাওয়ারের কাছে অসহায় হয়ে পড়ে। মানে অ্যাকচুয়ালি হয়তো অ্যানার বাবাকে টাকা দিয়ে চালাই হচ্ছে অ্যানার সৎমা। তো যাই হোক, তারপরে অ্যানাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। অ্যানার বাবা জাস্ট চাচ্ছিল তার মেয়ে বেঁচে থাকুক। আর এদিকে আমরা দেখি অ্যানা তার বাবার জন্য একটা নোট রেখে যায়, যা
যাতে অন্তত নোটটা যেন তার বাবা পায় আর তার বাবা নিজে এসে একবার অন্তত দেখা করুক। আর সেই জায়গার ঠিকানা দেয় যেখানে অ্যানার বাবা অ্যানাকে ছোটবেলায় নিয়ে যেত। কিন্তু আমরা দেখি ওই নোটটা আমাদের নায়ক বাবাজি পায় আর সে অ্যানাকে খুঁজতে খুঁজতে সেই পার্কে পৌঁছায় আর অ্যানাকে বলে তোমার বাবাই আমাকে পাঠিয়েছে, মানে মিথ্যা বলে। আর অ্যানা তার বাবার সাথে দেখা না করতে পারে অনেক দুঃখ পায়। আর যেহা তখন তাকে বোঝায় যে এটা নিয়ে তোমার দুঃখ পাওয়া উচিত নয়, তোমার বাবা তোমার ভালোই চাচ্ছে আর এখানে একটা হয়তো বড় কোনো ব্যাপার রয়েছে। আর এরপর সে অ্যানাকে একটা আইসক্রিম দেয় আর অ্যানা ওই আইসক্রিম খায়ও, কিন্তু স্ট্রবেরিতে অ্যানার মারাত্মক অ্যালার্জি রয়েছে, কিন্তু এটা জেহা বা নায়ক বাবাজি জানতো না। তো অ্যানার শরীর নগদ খারাপ হতে থাকে, সে শ্বাস নিতে পারছিল না, প্রচুর অ্যালার্জি চলে আসে, অ্যানা প্রায় মরে যাচ্ছিল। আর তখন জেহা চিন্তিত হয়ে যায় সে কি করবে। আমরাও চিন্তিত হয়ে যাই, নায়িকা শ্বাস নিতে পারছে না, এখন কি করা উচিত। তো জেহা তখন সিপিআর দেওয়া শুরু করে আর তারপর অ্যানা শ্বাস নেওয়া শুরু করে। আর এরপর জেহা দ্রুত অ্যানাকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়, কিন্তু হসপিটালে আনার পরও অ্যানাকে আমরা বেহুশ দেখি। আর এটা দেখে জেহার অনেক আফসোস হয়, তার মনে হয় তার জন্য এই অবস্থা। আর এরপর যখন অ্যানার জ্ঞান ফিরে আসে তখন অ্যানার একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে সে যখন ছোট ছিল তখন তার চোখের সামনে যখন তার মা মারা যায় তখন সে বাদেও আরো কেউ ছিল সেখানে, তার মানে ঘুমের ওষুধের জন্য ওর মায়ের হয়তো মৃত্যু হয়নি। আর এদিকে জেহা গিয়ে ইউজিন মানে অ্যানার মায়ের বাহিনীর যে মেন মানে চিফ তার সাথে দেখা করে আর তার কাছে গিয়ে আমাদের নায়ক বলে তোমাকে আমি অ্যাম্বুলেন্স পাঠাতে বলেছিলাম, তুমি দ্রুত কেন অ্যাম্বুলেন্স পাঠাওনি, আরেকটু হলেই তো মারা পড়তো। তখন চিফ বলে অ্যানার মারা যাওয়াই উচিত ছিল, কারণ ও জানতো ওর অ্যালার্জি রয়েছে স্ট্রবেরি, তারপরেও ইচ্ছে করে আইসক্রিম খেয়েছে, তোর মানে ও মরতেই চেয়েছিল। আর এছাড়া চিফ তাকে বোঝায় দেখো অ্যানাকে একেবারে বেশি তোড়জোড় করে তোমাকে বাঁচানোর কোনো প্রয়োজন নেই, তুমি নীরব থেকে যতটুকু পারো অ্যানাকে রক্ষা করো, কারণ অ্যানাকে জাস্ট ওর বাবার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে। আর অ্যানার ব্যাপার যদি বাইরে জনসম্মুখে আসে তুমিও মরবে আমরাও মরবো, তুমি জাস্ট অ্যানাকে নর্মালি প্রোটেক্ট করো, দুনিয়া থেকে দূরে রাখো। আর এটা শুনে জেহা বুঝতে পারে যে অ্যানার প্রাণ ঝুঁকিতে রয়েছে, মানে প্রয়োজন হলে এই গ্রুপই বা ইউজিনই অ্যানাকে মেরে ফেলতে পারে। আর ওদিকে আমরা দেখি ইউজিন হসপিটালে গিয়ে অ্যানাকে মিথ্যা কথা বলে, সে বলে তোমার বাবা তোমাকে নিয়ে কোনো চিন্তাই করে না এবং সে তোমার সাথে দেখা করতে আসবেই না, এমনকি তোমার মা মারা যাওয়ার পরও সে তাকে দেখতে আসেনি, এমনকি তোমাকে উল্টো ইউরোপে পাঠিয়ে দিয়েছে। আর তখন অ্যানা বলে এটা যদি সত্যি হয়ে থাকে আমাকে আমার বাবার সাথে দেখা করাও, আমি আমার বাবার মুখ থেকে শুনতে চাই, তোমার কাছ থেকে না। তখন ইউজিন বলে তোমার মা একজন ব্ল্যাকমেইলার ছিল, তোমার বাবাকে শুধুমাত্র ব্ল্যাকমেইল করতো, তোমার বাবা তোমার মায়ের সাথে সুখী ছিল না, আর তুমিই তো তোমার মাকে ঘুমের ওষুধ দিয়েছিলে, সে কারণে তোমার মা মারা গিয়েছে। তখন অ্যানা বলে এটা মিথ্যে কথা, ঘুমের ওষুধের কারণে আমার মা মারা যায়নি, আমার মা যখন মারা গিয়েছিল সেখানে অন্য আরো কেউ ছিল যে আমার মাকে মেরেছে। তো ইউজিন এটা শুনে চিন্তিত হয়ে যায় যে কিরে অ্যানা এটা কিভাবে জানলো। আর আমরা জানি ইউজিন খুবই চতুর একটা মহিলা, সে তখন কথা আবার ঘোরায়, সে অ্যানাকে বলে ডক্টরি রিপোর্ট এটাই এসেছিল যে ঘুমের ওষুধের কারণেই তোমার মা মারা গিয়েছে, আর তোমার বাবা যদি তোমাকে ভালোবাসতো তোমাকে আরেক দেশে এতিমখানাতে দিত না। আর এটা বলে অ্যানাকে আবারও প্যানিক করে দেয় এবং যন্ত্রণায় ফেলে দেয়। আর এদিকে আমরা দেখি অ্যানার বাবার উপর আবারও আক্রমণ করা হয়, কিন্তু এবারও আমাদের নায়ক বাবাজি তাকে বাঁচিয়ে নেয় এবং সেখান থেকে যখন নিয়ে যাচ্ছিল তখন রাস্তায় নায়ক বাবাজি তার শ্বশুরকে বলে অ্যানার সাথে আপনার দেখা করা দরকার, সে আপনার কথা অনেক মনে করে। আর তারপর অ্যানা স্ট্রবেরি খাওয়ার কারণে যে বর্তমানে হসপিটালে রয়েছে সেটাও বলে। আর এটা শুনে অ্যানার বাবার অনেক চিন্তা হয়। আর তারপর অ্যানার বাবা জেহাকে বলে আমি অ্যানার সাথে দেখা করব, কিন্তু তার আগে তুমি আমাকে প্রমিস করবে তোমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত তুমি আমার মেয়েকে প্রোটেক্ট করবে। আর জেহা প্রমিস করে এবং বলে আমি ওকে সবসময় প্রোটেক্ট করব। আর তখন অ্যানার বাবা বলে আমি ওর সাথে দেখা করলে ওর ক্ষতি হতে পারে, আমি এর জন্য আজ অনেক বছর আমার মেয়ের কাছ থেকে দূরে আছি যাতে ও সেফ থাকে। আর ইউজিন এত ডেঞ্জারাস একটা মহিলা, ও যে কোনো কিছু করতে পারে, আর আমি এখন যদি ওর সাথে দেখা করতে যাই ইউজিন যদি ওটা জানতে পারে ও অ্যানার অনেক বড় একটা ক্ষতি করবে। আমি ওর সাথে দেখা না করার শর্তে অ্যানাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছি। তবে তারপরেও হাজার হলেও বাবা, আমরা দেখি অ্যানার বাবা অ্যানাকে দেখতে পায় আর মেয়ের এই অবস্থা দেখে অনেক দুঃখ পায়। আর অন্যদিকে ইউজিন কিন্তু ক্লাউড 9-এ নিরাপদে রয়েছে এবং সেখানে সে সফটওয়্যারের মাধ্যমে হসপিটালের সিসিটিভি হ্যাক করে সবকিছু দেখছিল। সে দেখে অ্যানার বাবা অ্যানার সাথে দেখা করতে গিয়েছে ওকে পোল্টি দিয়ে। তো যাই হোক এদিকে আমরা দেখি অ্যানার বাবা অ্যানাকে বলে আমি তোমার বাবা, তোমার সাথে দেখা করতে এসেছি। আর এরপর অ্যানা অনেক বছর পর তার বাবাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর দুজনই ইমোশনাল হয়ে যায়। মানে কোনোভাবেই অ্যানাকে তার বাবার সাথে দেখা করার সুযোগ দেওয়াই হয়নি আজ পর্যন্ত গত 20 বছরে। তো দুজন ইমোশনাল হয় আর অ্যানার বাবা তাকে সরি বলে আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তখন অ্যানা তার বাবাকে বলে আমার মা ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছিল। আর এই কথার পর ওর বাবার মুখ দেখে আমরা বুঝতে পারি ওর বাবা এটা আগে থেকেই জানতো। আর তারপর অ্যানা বলে ইউজিন আমার মাকে মেরেছে। আর এটা শুনে অ্যানার বাবা বলে তুমি যদি এভাবেই কথা বলো তাহলে আমি তোমার সাথে আর কখনোই দেখা করতে আসবো না, কখনোই কথা বলবো না, তুমি অতীত ভুলে যাও। আর তারপর সে তার বাবাকে জিজ্ঞেস করে আমার মা কি তোমাকে সত্যি ব্ল্যাকমেল করতো? কিন্তু এর উত্তর ওর বাবার কাছে ছিল না, কারণ জানে ও যদি অ্যানার সাথে বেশি কথা বলে অ্যানা বিপদে পড়তে পারে, ওকে মেরে ফেলা হতে পারে। কিন্তু এতে অ্যানা অসন্তুষ্ট হয় আর এটা দেখে অ্যানার বাবা সেখান থেকে চলে যায়। কিন্তু জেহা সবকিছু বাইরে থেকে শুনে ফেলে আর তারপর সে দেখে অ্যানা কাঁদছে আর এটা দেখে জেহা কষ্ট
পায় আর জেহা বুঝতে পারে যে অ্যানা কি একটা ক্রিটিক্যাল ফ্যামিলিতে রয়েছে, কি একটা ক্রিটিক্যাল লাইফে রয়েছে। আমরাও কিছুটা বুঝতে পারি। তো যাই হোক, এরপর জেহা অ্যানার কাছে আসে এবং বলে, তুমি তোমার বাবার সাথে দেখা করো না, বাবার সাথে উল্টাপাল্টা প্রশ্ন করো না, নিজেকে বিপদে ফেলো না। আর এ কথা শুনে অ্যানা জেহার উপর রেগে যায়। আর জেহা তখন বলে, আমি একটা স্টুপিড প্রমিস করেছি, এজন্য তোমার কাছে আমার থাকতে হচ্ছে। আর তখন অ্যানা ভাবতে থাকে কি সেই স্টুপিড প্রমিস। আর এরপর আমরা দেখি ইউজেন তার হাজবেন্ডের উপর আক্রমণ হয়েছে বলে প্রচুর রেগে যায় এবং সে তার লোকদেরকে বলে, আক্রমণকারীদের খুঁজে বের করো এবং ওদেরকে মেরে ফেলো। অ্যাকচুয়ালি ইউজিন চাচ্ছিল যে কোনো ভাবে ওর হাজবেন্ডকে প্রেসিডেন্ট বানানো, আর যাতে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। বাপের সকল উইল করা সম্পত্তি তো নেবে, এর সাথে পুরো দেশে ওর হয়ে যাবে। আবার এদিকে ইউজিনের স্বামী বা অ্যানার বাবার বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত শুরু হয়, আর এটা করেছে হচ্ছে ইউজিনের বাকি সব ভাই বোনেরা। আর আমরা দেখি ওই ভাই বোনেরা খুব খুশি যে এবার ইউজিন আসবে, আমাদের সাথে দর কষাকষি করবে যে মামলাটা উঠিয়ে নাও যাতে প্রেসিডেন্ট নির্বাচনটা করতে পারে। কিন্তু আমরা জানি ইউজিনও খুব চালাক একটা মহিলা, ও এমন দাবার চাল দেবে হয়তো ওর ভাই বোনদেরই মার্কেট থেকে আউট করে দেবে। তো এদিকে আমরা দেখি জেহা অ্যানাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসছিল, আর তখন অ্যানা চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি বললে না কি স্টুপিড প্রমিস করেছিলে? তখন আমাদের নায়ক বাবাজি রেগে বলে, আমি বয়রা নই, আসতে বলো, আমি শুনছি। আমি তোমার বাবাকে প্রমিস করেছি আমি তোমাকে প্রোটেক্ট করব মরার আগ পর্যন্ত। তবে তুমি যদি চাও আমি তোমাকে প্রোটেক্ট না করি তাহলে আমাকে বলে দাও, আমি তোমার কাছ থেকে দূরে সরে যাব। আর এটা শুনে অ্যানা ভাবতে থাকে। আর এরপর যখন অ্যানা বাড়িতে ঢুকে তখন কেউ অ্যানার ছবি তোলে, আর এটা দেখে জেহা তার পেছনে ছুটে যায়। আর সে যখন ওর মোবাইলটা হাতে নেয় তখন দেখতে পায় অলরেডি সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও সেটা ডিলিট দিয়ে ওকে যেতে দেয়। অ্যাকচুয়ালি হয়েছে কি, যতই একটা জিনিস সিক্রেট রাখুন তারপরেও কিন্তু বড় বড় মানুষ সম্পর্কে গুজব থাকে বা গসিপ থাকে। তো সেই গসিপের জন্য হয়তো সবাই অ্যানাকে প্রেসিডেন্টের মেয়ে হিসেবে সন্দেহ করত। আর এই তথ্য যদি ভাইরাল হয় যে প্রেসিডেন্ট তার মেয়েকে এত বছর হাইড করে রেখেছে, প্রেসিডেন্ট নির্বাচনের আগে তো তার একটা বড় ধরনের স্ক্যান্ডাল হয়ে যাবে। তো যাই হোক, এরপর আমরা দেখি জেহা অ্যানাকে বলছে, তোমাকে প্রোটেক্ট করার দায়িত্ব যেহেতু আমার কিছু কোড শুনে রাখো। যদি আমি তোমাকে আইস বলি তুমি সোজায় চুপ করে দাঁড়াবে, সরবেও না নড়বেও না, আর যদি বলি ডিং তাহলে তুমি চলতে শুরু করবে। তো এইভাবে মজার ছলে প্র্যাকটিস করাতে গিয়ে অ্যানাকে অনেক জ্বালায়। এটা অনেক মজার দৃশ্য ছিল। আবার এদিকে আমরা দেখি ওই ছেলেটি অল্প সময়ের জন্য যে পোস্ট দিয়েছিল ছবির যে এটাই কি প্রেসিডেন্টের মেয়ে, সেটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। মানে দুই একজন সেই ছবির স্ক্রিনশট নিয়ে ভাইরাল করে দিয়েছে, সকল মিডিয়া অ্যানার বাড়িতে পৌঁছে এসেছে। আর ইউজিন যখন জানতে পারে মিডিয়ার লোক পর্যন্ত অ্যানার কথা চলে গিয়েছে তখন সে চিন্তিত হয়ে যায়। তবে এখানে উল্লেখ্য মিডিয়া তো এখনো শিওর না যে অ্যাকচুয়ালি এটাই হবু প্রেসিডেন্টের মেয়ে অ্যানা। আর এখন যদি অ্যানা মিডিয়ার সামনে এসে বলে সে প্রেসিডেন্টের মেয়ে তাহলে বড় ধরনের একটা স্ক্যান্ডাল শুরু হবে। তো তখনই ইউজিন জেএসএস প্রেসিডেন্টকে কল করে। আর এটার মাধ্যমে আমরা বুঝতে পারি জেএসএস সম্ভবত ডাইরেক্ট ইউজিনের কোম্পানি নয়, এটা হয়তো সরকারি কোনো সংস্থা, কিন্তু ওদের আলাদা আলাদা ব্যাটালিয়ন আলাদা আলাদা মানুষদের প্রোটেকশন দিয়ে থাকে। তো এই প্রেসিডেন্টকে কল দিয়ে বলে অ্যানাকে কিছু করে ফেলতে হবে। আর প্রেসিডেন্ট বুঝে যায় ইউজিন অ্যানাকে মেরে ফেলতে বলছে, কিন্তু সে মানা করে দেয়। আর তখনই ইউজিন তার সেক্রেটারিকে কল করে। আর এরপর ওই প্রেসিডেন্টের নিজের যে বডিগার্ড রয়েছে সেই বডিগার্ডই বন্দুক বের করে। আর প্রেসিডেন্ট বুঝে যায় ইউজিনের সাথে পাঙ্গা নিলে ওর জীবনে থাকবে না। আর তখন জেএসএস এর প্রেসিডেন্ট নিজে থেকে ইউজিনকে কল করে বলে, আপনি যেটা বলবেন আমি তাই করব। মানে বুঝতেই তো পারছেন জেএসএস হবে হয়তো কোরিয়ার সবচেয়ে ডেঞ্জারাস একটা বাহিনী, সেটার হেডের এই অবস্থা। তো তারপরে যেটা হয়, ইউজিন বলার পরে সর্বোচ্চ স্কিল্ড স্নাইপার সৈনিক দিয়ে অ্যানার বিল্ডিং এর আশেপাশে অবস্থান করানো হয় যাতে অ্যানাকে দেখা মাত্রই মারা যেতে পারে। আর অ্যানা যে হবু প্রেসিডেন্টের মেয়ে এটা কেউ না জানতে পারে এবং স্ক্যান্ডাল না হয়। আর এখানে এই সিরিজের সেকেন্ড পার্ট শেষ হয়। তো যাই হোক, ওই স্নাইপার যখন অ্যানার দিকে টার্গেট করা ছিল তখন জেহা তাকে এসে সেখানে মেরে ফেলে। আর ওই মুহূর্তে অ্যানা যখন জানালা দিয়ে বাইরের দিকে তাকায় তখন জেহা ওর চোখের দিকে ইশারা করে এবং বোঝায় আইস, মানে নড়াচড়া করা যাবে না, যেটা আমরা গত পর্বে দেখেছিলাম যে আমাদের নায়ক জেহা অ্যানাকে শেখাচ্ছে। তো আইস দেয়, তার মানে হচ্ছে নায়িকা এখন নড়াচড়া করবে না। তো এর ফলে দ্বিতীয় যে স্নাইপার ছিল সে অ্যানাকে টার্গেট করে গুলি করতে গেলে গুলিটা মিস হয়, প্লাস জেহা ওকেও আঘাত করে সরিয়ে দেয়। আর তারপর সিগন্যাল দেয় যে এখন সে নড়াচড়া করতে পারবে। আর এরপর জেহা আর ওই স্নাইপার ক্যাপ্টেন মুখোমুখি হয় এবং তাদের মধ্যে খুবই মারামারি হয়। কিন্তু হাজার হলেও জেহা হচ্ছে আমাদের নায়ক এবং আমরা জানি ও খুবই ডেঞ্জারাস। তো জেহা ওকে হারিয়ে দেয়। আর এরপর অ্যানা ঘরের বাইরে আসে আর মিডিয়ার লোকদের সামনে যায়। অ্যাকচুয়ালি মিডিয়ার লোক এমনিতে ওকে সন্দেহ করছে যে ইউজিন বা প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের মেয়ে কিনা। তো মিডিয়াও চলে আসে আর তারা ছবি তুলতে থাকে এবং নানা রকম প্রশ্ন করতে থাকে। আর অন্যদিকে ইউজিনও টেনশনে এখানে চলে আসে এবং ও অ্যানাকে জীবিত দেখে খুবই টেনশনে পড়ে যায়। কি রে, এত হাই ফাই স্নাইপার টিম পাঠালাম, অ্যানাকে মারতে পারে নাই। তো সাংবাদিকরা যখন অ্যানাকে প্রশ্ন করছে তখন অ্যানা মিডিয়াকে প্রশ্নগুলো এড়িয়ে যায়। তখন অ্যানা মিডিয়াকে বলে সে জন্মগত কোরিয়ান আর তার মা একজন মুভি স্টার ছিল আর তার বাবার নাম হলো। তো এটা যখন বলতে যাবে তখন ইউজিন ঘাবড়ে যায়, মানে সৎমা ঘাবড়ে যায় যে সবকিছু এখন ফাঁস হয়ে যাবে। কিন্তু অ্যানা তখন মিথ্যা বলে, সে বলে তার বাবা একজন মুভি ডিরেক্টর ছিল, যেটা শুনে অ্যানার সৎ
সৎমা ইউজিনের টেনশন কমে যায় যে তার মেয়ে এখন সত্য কথা বলবে না, ওরা বেঁচে গিয়েছে। আর ওই মুহূর্তেই ইউজিনের সেক্রেটারি অ্যানার উপরে ফ্ল্যাশ লাইট দেয়। আর আমরা জানি ফ্ল্যাশ লাইটে অ্যানার একটু সমস্যা হয়, তো এর ফলে অ্যানার শরীর খারাপ হতে থাকে। আর তখন ইউজিন অ্যানার কাছে এসে নাটক শুরু করে এবং সকলকে বলে তোমরা কেন ওকে বিরক্ত করছো, ওকে একা থাকতে দাও। আর তারপর অ্যানাকে ঘরে নিয়ে যায়। আর এরপরে সে ইউজিন জেহাকে জিজ্ঞেস করে তুমি অ্যানাকে কেন বাঁচিয়েছো। আর তখন জেহা বলে ওকে মারতে গিয়ে তুমি লোক পাঠিয়েছিলে। তখন ইউজিন উত্তর দেয় না, কিন্তু জেহা বুঝে যায়। আর জেহা তাকে বলে ওকে পাবলিকালি মারাটা ঠিক হবে না, ওকে কৌশলে মারতে হবে। কিন্তু ইউজিন জেহাকে বলে আমি ওকে যখন ইচ্ছা তখন মারতে পারি, আর তুমি কিন্তু এই ঝামেলার মধ্যে জড়াবে না। আর এর সাথে এটা বলে তুমি কি তোমার প্রতিশোধের কথা ভুলে গিয়েছো, তুমি সেটাতে মনোযোগ দাও। মানে আমাদের জেহা তো বর্তমানের সরকার পার্ককে মারতে চায়, কারণ ইরাকে জেহার গার্লফ্রেন্ডকে ওই মারিয়েছিল। তো এরপর সেখান থেকে আসার পর আমরা দেখি ইউজিনের সেক্রেটারি জেহার বিরুদ্ধে ইউজিনকে উস্কে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি ইউজিন অনেক ডেঞ্জারাস মহিলা এবং অনেক কৌশলী। সে আগে থেকেই জানতো জেহা অ্যানাকে মন থেকেই রক্ষা করছে, এমনকি হয়তো ওকে পছন্দও করতে পারে। তো এক রাতে অ্যানা ছাদের উপর বসেছিল আর জেহা একটু দূর থেকে তাকিয়ে দেখছিল। তো অ্যানা যখন উঠে চলে যেতে শুরু করে তখন একটা স্লিপ কাটে, আর এটা দেখে জেহা দৌড়ে তার কাছে আসে আর ওকে বাঁচাতে গিয়ে নিজেই পড়ে যায়। তো অ্যানা তখনও বুঝতে পারেনি এই লোকটি আসলে কে, কিন্তু পরে দেখে এটাই জেহা আর জিজ্ঞেস করে তুমি কি ব্যথা পেয়েছো। তখন জেহা মানে আমাদের নায়ক বাবা যে একটা কৃত্রিম রাগ দেখে আর বলে তুমি এখানে সেখানে বসে রয়েছো, তুমি বোঝো না তোমার বাইরে বেরোনো কতখানি রিস্কি। আর এটা বলে সে চলে যেতে চায় আর অ্যানা তখন তাকে থামায় আর জেহা তারপরে অ্যানার পাশে বসে। আর ওই মুহূর্তে অ্যানা জেহাকে ধন্যবাদ জানায়, কারণ মনে আছে প্রথম পর্বে ইউরোপে কিন্তু অ্যানাকে রেল স্টেশনে জেহাই সাহায্য করেছিল, এছাড়াও গত পর্বে বাবার সাথে দেখা করিয়েছে, এমনকি আজকেও জীবন বাঁচালো, একটু আগে পড়ে যাওয়ার হাত থেকেও বাঁচিয়েছে। তো তখন জেহা মজা করে বলে আমার প্রতি তোমার সবসময় থ্যাঙ্কফুল থাকা উচিত। আর এর সাথে জেহা অ্যানাকে এটাও বোঝায় যে জেহা নিজেও রিস্কে আছে এবং ইউজিন জেহাকে এবং অ্যানাকে দুজনকে মারতে পারে। আর তাছাড়া অ্যানাকে অনেক হিসাব করে কথা বলতে হবে, কারণ অ্যানার এক কথায় ইউজিন পুরো বরবাদ হয়ে যেতে পারে। তো ও যদি বরবাদ হয়ে যায় ও অ্যানাকেও মেরে ফেলবে যে কোনো মূল্যে। তো এর জন্য জেহা অ্যানাকে বোঝায় যা করবে ভেবেচিন্তে করো। আর আপনারা কিন্তু জানেন কেন অ্যানার সৎমা অ্যানাকে মারতে চায়। অ্যাকচুয়ালি অ্যানাকে সারা জীবনের জন্য তারা লুকিয়ে রেখেছিল। এখন যদি অ্যানা মিডিয়ার সামনে এসে বলে যে আমার সৎ মা আর বাবা আমাকে সারা জীবন দূরে রেখেছিল বা নার্সিং হোমে দিয়ে আমাকে পেলেছে, আমাকে কেয়ার করেনি, এটা করলে ওর বাবার এবং ইউজিনের কেরিয়ার পুরো বাতিল হয়ে যাবে। তো এগুলো শোনার পরে অ্যানার তার নিজের মায়ের কথা মনে পড়ে। আর এখানে আমরা জানি অ্যানা কিন্তু তার মায়ের মৃত্যুর জন্য নিজেকে কিছুটা হলেও দায়ী করে আর তখন কান্না শুরু করে দেয়। আর জেহা তখন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। আর তারপর আমরা দেখি ও পাশে যে সরকারি দলের সদস্য অ্যাসেম্বলিম্যান পার্ক, মানে এই সিনেমার অন্যতম ভিলেন, সে জেহার অতীত সম্পর্কে জেনে যায় এবং সে জেনে যায় আমাদের নায়ক ইরাকে ছিল এবং ওর গার্লফ্রেন্ডকে পার্কই মেরেছে এবং জেহা তার উপরে প্রতিশোধ নিতে পারে আর সেই হিসেবে ইউজিনের সাথে রয়েছে। আর এদিকে আমরা দেখি জেহা যখন ইউজিনের সাথে দেখা করে তখন ইউজিনের সাথে অনেক রাগারাগি করে এবং বলে আপনার আর পার্কের মধ্যে পার্থক্য কি, পার্কও একটা নির্দোষ মানুষকে মেরেছে, আপনিও অ্যানাকে মারতে চান, অ্যানার কি দোষ, কেন ওকে মারতে চাচ্ছেন আপনি। এটা শুনে ইউজিন পুরোপুরি শিওর হয়ে যায় যে জেহা অ্যাকচুয়ালি অ্যানাকে পছন্দ করে। আর এখানে উল্লেখ্য আমরাও মোটামুটি বুঝতে পেরেছি যে অ্যানার সৎমা ইউজিনও জেহাকে পছন্দ করা শুরু করেছে, কিন্তু সে এটা সরাসরি এখনো শেয়ার করেনি। তো ইউজিন তখন জেহাকে বলে আমরা কিন্তু একটা কারণে যৌথভাবে কাজ শুরু করেছি পার্টনারশিপে, যাতে অ্যাসেম্বলিম্যান পার্কের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারি। ও আমারও শত্রু তোমারও শত্রু, তুমি অ্যানার জন্য নিজের লক্ষ্য থেকে পিছু হয়েও না। আর তখন জেহা বলে তাহলে তার আগে আমার জানতে হবে ইরাকে কি ডিল হয়েছিল, আমার গার্লফ্রেন্ড কি ট্রান্সলেট করে দিয়েছিল। গত পর্ব যারা দেখেছেন তারা বুঝতে পারবেন আর কি ব্যাপারটা। আর তখন আমরা দেখি এদিকে ইউজিনের ভাই হুট করে অ্যানার সাথে দেখা করে এবং ওকে বলে ভাগ্নি কেমন আছো। তো এদিকে ইউজিন আবার ক্লাউড 9 থেকে সিসি ক্যামেরার মাধ্যমে এটা দেখতে পায় যে ও কি সত্য জেনে গেল যে অ্যানাকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করা যাবে। আর এদিকে আমরা দেখি অ্যানার ওই সৎ মামা এসে অ্যানাকে নিয়ে হসপিটালে যায় চেক আপের জন্য, মানে খুব কেয়ারফুল দেখাচ্ছে। আর এর সাথে ইউজিনের ভাই জেহাকে দেখে অফার করে তুমি আমার জন্য কাজ করো, কিন্তু জেহা না করে দেয়। আর তার একটু পরে জেহার মনে পড়ে লোকটাকে তো সুবিধার মনে হলো না, আর তারপরে সে দৌড়ে হসপিটালের রুমে যেতে থাকে, কিন্তু সেখানে গিয়ে সে অ্যানাকে পায় না। অ্যাকচুয়ালি ইউজিনের ভাই অ্যানাকে এজন্যই কিডন্যাপ করেছে যাতে ইউজিনের বিরুদ্ধে ওকে ব্যবহার করতে পারে। আর যখন ইউজিন শোনে যে অ্যানা গায়েব হয়ে গিয়েছে সে টেনশনে পড়ে যায় এবং এই বিষয়টিকে সে অনেক সিরিয়াস ভাবে নেয় এবং তার সকল লোকজন অ্যানা এবং ওর ভাইয়ের পেছনে লাগিয়ে দেয় এবং ও বলে ওর ভাই সীমা অতিক্রম করেছে এবং আমরা দেখি রাগে তখন ইউজিন গ্লাস ভেঙে নিজেকে আহত করে। আর সে অনেক টেনশনে ছিল কারণ অ্যানার একটা কথা বা অ্যানার নিজের পরিচয় যদি রিভিল হয় এটা ইউজিন এবং ইউজিনের এতদিনের স্বপ্ন তার হাজবেন্ডকে প্রেসিডেন্ট নির্বাচন করাবে সেটা বাতিল হয়ে যাবে। আবার এদিকে জেহাও অ্যানাকে খুঁজতে বের হয় এবং গাড়ি ট্রেস করে ফাইনালি অ্যানার কাছে পৌঁছে যায় এবং অ্যানাকে সুস্থ দেখে নিশ্চিন্ত হয়। আর তখন জেহা ইউজিনকে কল করে বলে অ্যানা ঠিক আছে। আর তারপর ইউজিন একটু শান্ত হয়। আর এরপর ইউজিন তার ভাইকে ভয় দেখিয়ে বলে অ্যানাকে তাড়াতাড়ি ফিরিয়ে দাও, তা না হলে পাল্টা পদক্ষেপ আমিও নেব। আর এদিকে আমরা দেখি ইউজিনের ভাই জেহাকে আবারও তার সাথে কাজ করতে বলে। অ্যাকচুয়ালি আমরা যেমন জানি ইউজিন আর তার ভাইয়ের বা তাদের পরিবারের কিন্তু সম্পত্তি নিয়ে বিশাল গ্যাঞ্জাম। তো ইউজিনের ভাই অ্যাকচুয়ালি জেহাকে চায় ইউজিনের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য। আবার এদিকে আমরা দেখি অ্যানার বাবা
সিজন জেহাকে কল দেয় এবং বলে তাকে আটকানো হচ্ছে, তার যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো এই জন্য সে জেহাকে তার প্রমিসের কথা মনে করিয়ে দিয়ে ধন্যবাদ জানায় যে তুমি বলেছিলে মরার আগ পর্যন্ত, শেষ রক্ত পর্যন্ত অ্যানাকে বা আমার মেয়েকে প্রোটেক্ট করবে। আর এদিকে আমরা দেখি জেহা এবং অ্যানা মোটামুটি নায়ক নায়িকার মতো মেলামেশা শুরু করে এবং ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আর সম্পর্ক অন্য লেভেলে যায় যখন জেহা অ্যানাকে একটা ওয়াকি টকি দেয়, আর তারপর তারা সারাক্ষণ কথা বলতে শুরু করে। আর কথা বলার এক পর্যায়ে মানে যখন শর্ট টাইম হয় তখন জেহা বুঝতে পারে অ্যানা তাকে সরাসরি হয়তো প্রপোজ করতে চলেছে। তো কথা বলতে বলতেই হঠাৎ করে অ্যানা চুপ হয়ে যায়, আর তখন জেহা তাড়াতাড়ি অ্যানার রুমে যায় আর গিয়ে দেখে অ্যানা ঘুমিয়ে পড়েছে। আর শোয়ার আগে অ্যানা বুঝতে পারে জেহা হয়তো ওকে পছন্দ করা শুরু করেছে বা যে কোনো সময় অফার দিয়ে দেবে। তো এরকম যখন কথা হচ্ছিল হঠাৎ করেই জেহার সাইড থেকে কথা শেষ হয়ে যায়, আর টেনশনে তখন অ্যানা জেহার কাছে যায় আর গিয়ে দেখে আমাদের নায়ক বাবাজি ঘুমিয়ে পড়েছে। আর তখন আমরা জেহার স্বপ্নের দৃশ্য দেখি, যেখানে আমরা দেখি জেহার যে আগের গার্লফ্রেন্ড ছিল যেটা ইরাকে মৃত্যুবরণ করেছে তার চেহারা সে দেখতে পায়। তবে চেহারা দেখে সে ভয় পেয়ে যায়, এটা তার ইরাকি গার্লফ্রেন্ড রায়নার চেহারা ছিল না, এটা ছিল অ্যানার চেহারা। আর সে ঘুম থেকে উঠে বসে পড়ে এবং ঘাবড়ে যায়, আর চোখ খুলে সে অ্যানাকে সামনে দেখে। আর তখন সে অ্যানাকে জড়িয়ে ধরে, কিন্তু যখন সে বুঝতে পারে সে অ্যানাকে আবেগে জড়িয়ে ধরেছে তখন সে একটু দূরে সরে যায়। আর এরপর অ্যানা রুমে গেলে জেহার হুশ ফিরে আসে এবং সে অ্যানাকে নিয়ে আবারও ভাবতে থাকে। আর তারপর ওয়াকি টকিতে অ্যানার সাথে কথা বলার চিন্তা করে কিন্তু সাহস করতে পারে না। আবার ওদিকে অ্যানাওকেও আমরা দেখি সে জেহার সাথে দেখা করতে চায়, আর ভাবতে ভাবতে দুজনেই দরজার কাছে চলে আসে। তো আমরা সবাই মনে করি তারা দুজন হয়তো একজন আরেকজনকে দেখবে বা মিলে যাবে, কিন্তু অ্যানা তখন ওয়াকি টকির কাছে গিয়ে বলে হ্যালো আমি অ্যানা। আবার এদিকে আমাদের জেহা ওয়াকি টকি দূরে রেখে এসেছিল, তো ওয়াকি টকি থেকে যখন অ্যানার শব্দ আসে তখন জেহা দৌড়ে ওয়াকি টকির কাছে যায়। আর অ্যানা তখন ভাবে হয়তো জেহা আশেপাশে নেই বা ঘুমিয়ে পড়েছে, এজন্য গুড বাই বলে, যার ফলে ওদিন আর ওদের দেখা হয় না। আর এদিকে আমরা দেখি চিফ জো মানে জেহার যে বস, যার আন্ডারে কাজ করে জেহা, সে বলে ইউজিনের ভাই অ্যানাকে ইউজিনের বিরুদ্ধে ব্যবহার করতে চায়। তো এখন অ্যানা ট্রিপল রিস্কে রয়েছে, যেমন অ্যানার সৎ মা ইউজিন, আবার অ্যানার সৎ মায়ের যে প্রতিদ্বন্দ্বী অ্যাসেম্বলিম্যান পার্ক, এছাড়াও অ্যানার সৎ মায়ের যে ভাই সেও অ্যানাকে কিডন্যাপ করতে পারে। তো জেহা তখন তার অফিসার বা চিফকে জিজ্ঞাসা করে আচ্ছা ইউজিনের হাজবেন্ড মানে অ্যানার বাবা যদি ইলেকশন জিতে তাহলেও কি অ্যানা বিপদে থাকবে? তখন চিফ বলল হ্যাঁ, তখনও যদি অ্যানার পরিচয় রিভিল হয় তখন মানুষ প্রশ্ন তুলবে না? আর এদিকে আমরা দেখি ইউজিন ইন্টারভিউ দিতে যায়, আর হোস্ট তখন ইউজিনকে অনেক শক্ত শক্ত প্রশ্ন করে। আর এখানে উল্লেখ্য ইউজিন কিন্তু অনেক বড় একটা আইকনিক বিজনেসম্যান, মানে বাংলাদেশে যেমন বসুন্ধরা বা বেক্সিমকোর মতো বড় বড় গ্রুপ রয়েছে সেরকম একটা কোরিয়ান বড় ব্র্যান্ড বা কোম্পানির মালিক বা সেই লেভেলের সেলিব্রিটি বিজনেসম্যান। তো ইউজিন তখন কিছুটা ঘাবড়ে যায় এরকম শক্ত প্রশ্ন শুনে। আর এর সাথে সে আরো অবাক এবং শকড হয় যখন সে দর্শকদের মাঝে অ্যানাকে দেখে, আর তখন দর্শক সারি থেকে তার মায়ের মৃত্যু সম্পর্কে বলতে থাকে এবং বলে আমার মায়ের মৃত্যুর ব্যাপারে আমি সত্য বের করে ছাড়বো। এটা শুনে ইউজিন পুরোপুরি একবারে নিউট্রাল হয়ে যায়। আর তারপর আমরা দেখি ইউজিন আমাদের নায়ক জেহাকে নিয়ে মোটামুটি টেনশনে পড়ে গিয়েছে যে ও কি অ্যানাকে বাঁচাতে গিয়ে আমার বিরুদ্ধে কাজ করছে নাকি করতে পারে। আর এদিকে আমরা দেখি ইউজিনের ভাই অ্যানার কাছ থেকে স্টেটমেন্ট নিতে যাচ্ছে যে ওকে সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে বা দুনিয়া থেকে আড়াল করে রাখা হয়েছে। তো এই তথ্যগুলো নিয়ে ইউজিনের বিরুদ্ধে কাজে লাগাতে যাচ্ছে। আর এর জন্যই ইউজিনের ভাই জেহাকে ডেকে বলে আমি তোমাকে অ্যানার মায়ের মৃত্যুর রহস্য বের করতে সাহায্য করব, তুমি জাস্ট আমার পক্ষের হয়ে যাও। কিন্তু জেহা তাকে বলে এসব কথা যেন অ্যানা পর্যন্ত না পৌঁছায় বা এসব কথা বলে অ্যানাকে যেন বিরক্ত না করে। আর তারপরে আমরা দেখি কিছু লোক অ্যানার বিল্ডিং এর ভেতরে আসে, আর ওই লোকগুলো মূলত প্রথমে ছদ্মবেশে এসেছিল, কিন্তু জেহা ওদের দেখে বুঝে নেয় অ্যানাই ওদের টার্গেট, মানে অ্যানাকে ওরা হয়তো মারতে এসেছে। আর তখন সে অ্যানাকে বলে ভেন্টিলেশন সিস্টেমের কাছে যেতে, কিন্তু অ্যানা রাজি হয় না, বলে তুমি আমার সাথে যাবে। কিন্তু জেহা ওকে বুঝিয়ে ওপরের ভেন্টিলেশন সিস্টেমের কাছে পাঠিয়ে দেয়। আর তারপর জেহা ইউজিনকে কল দিলে ইউজিনের সেক্রেটারি কল ওঠায়, মানে ওই মেয়ে সেক্রেটারি। আর জেহা বুঝে যায় এই কাজ হয়তো ইউজিনের মানে অ্যানার সৎ মায়ের সেক্রেটারি করিয়েছে। তো হালকা একটু হুমকি দিয়ে ওই পাঠানো লোকগুলোর সাথে ফাইট শুরু করে। আর অ্যানা ওপর থেকে দেখে জেহা ছুরির আঘাত পেয়েছে। তো এক লোক যখন জেহাকে প্রায় মেরেই ফেলবে তখন অ্যানা ওপর থেকে নেমে লোকটিকে আঘাত করে এবং জেহাকে বাঁচিয়ে নেয়। আর তখন আরো কিছু লোক অ্যানার পেছনে লেগে যায়, তবে অ্যানাকে ধরে ফেলার আগেই আহত জেহা এসে অ্যানাকে বাঁচিয়ে নেয় আর ওই লোকটাকে মারে। আর ওদিকে আমরা দেখি ইউজিনের যে হাজবেন্ড মানে অ্যানার যে বাবা সে কিন্তু জামিন পায়নি, তার বিরুদ্ধে পার্ক মানে যে বর্তমানে ক্ষমতায় রয়েছে সে মারাত্মক ষড়যন্ত্র করেছে যাতেও বের হতে না পারে এবং নির্বাচন না জিততে পারে। তো ইউজিনও জানে যে পার্ক তোর স্বামীকে বের করতে দেবে না, আর যদি কোনোভাবে ওর স্বামীর বিরুদ্ধে আনা সকল অপরাধ প্রমাণ হয়ে যায় তাহলে তো প্রেসিডেন্ট নির্বাচন করতেই পারবে না। তো তখন ইউজিন একটা উপায় বের করে, সেটা হচ্ছে অ্যাসেম্বলিম্যান পার্ককেই মেরে ফেলা, মানে যে এই পুরো ঘটনাটা করাচ্ছে। আর এদিকে আমরা দেখি অ্যানা জেহাকে ঘরে নিয়ে আসে। অ্যানা মারাত্মক ভয় পেয়েছিল, আর ওই সময় জেহার কাছে ইউজিনের কল আসে এবং ওকে বলে অ্যাসেম্বলিম্যান পার্ককে মেরে ফেলতে হবে। তবে জেহা এতে রাজি হয়, কিন্তু সে ইউজিনের কাছ থেকে একটা কথা নেয় সে যেন অ্যানার কোনো ক্ষতি না করে। কিন্তু অ্যানা যখন এটা শোনে তখন জেহাকে যেতে মানা করে, তবে তারপরেও জেহা এই কাজ করবে। আর এর জন্য আমরা দেখি মিটিং এর জন্য জেহা ইউজিনের সিক্রেট প্লেস ক্লাউড 9-এ যায়। তো সেখানে তারা মিটিং করে কিভাবে অ্যাসেম্বলিম্যান পার্কে মারা যায়। আর তখন তারা বলে পার্কের সিকিউরিটি অনেক কঠিন, কিন্তু আমাদের নায়ক জেহা কোনো কিছু দেখে ভয় পায় না। সে বলে অ্যাসেম্বলিম্যান পার্কের মাথা আমি আপনাকে এনে দেব, তবে এর বদলে আমার একটা
শর্ত আছে। তখন ইউজিন বলে কি শর্ত? আমাদের নায়ক জেহা বলে আপনার সেক্রেটারির মাথা চাই আমি, মাথার বদলে মাথা। অ্যাকচুয়ালি জেহা মারাত্মক রেগে রয়েছে ইউজিনের সেক্রেটারির উপর, কারণ ওর নির্দেশেই এনাকে ওই লোকগুলো মারতে গিয়েছিল। তো এটা শুনে সেক্রেটারি তো পুরো ভয় পেয়ে যায়, আর তখন ও মাথা ঠান্ডা করে গেম খেলার চেষ্টা করে। সে বলে আমি রাজি আছি। সে বলে জেহা যদি অ্যাসেম্বলিম্যান পার্ককে মারতে পারে আমি নিজেকে কোরবানি দেবো ইউজিনের জন্য। আর যাওয়ার আগে আমরা দেখি ইউজিন আবেগী গলায় জেহাকে বলে শোনো, বেশি বিপদে পড়লে মিশন ছেড়ে চলে এসো, নিজের জীবন বিপন্ন করো না। মানে বুঝতেই পারছেন এরা সবটি মাথালা কৌশলী লোক। আর এরপর জেহা বলে আপনি চিন্তা করবেন না, আর এছাড়াও আমার কাছে আপনার বিরুদ্ধে যে ভিডিও ক্লিপটি ছিল সেটা আমি অনেক আগে ডিলিট করে দিয়েছি। আপনাদের হয়তো মনে আছে প্রথম পর্বেই কিন্তু আমাদের নায়ক সব রেগে গিয়ে ইউজিনের বা এনার মায়ের ভিডিও রেকর্ড করেছিল। তো তখন ইউজিন চিন্তা করে আমি জেহাকে যেমন মনে করেছিলাম ও আসলে তেমন নয়। মানে আমাদের নায়ক বাবা যে জেহা খুবই ভালো একটা মানুষ, আর মনে মনে একটু ভালোবাসাও পায়, মানে নিজের সৎ মেয়ের জামাইকে আর কি। ওই যাই হোক, তো যাওয়ার আগে জেহা ইউজিনকে আবারও বলে আমি আশা করি আপনি আপনার প্রমিসটা রাখবেন এবং এনার কোনো ক্ষতি করবেন না। আর এদিকে আমরা দেখি ইউজিনের সেক্রেটারি কোন একটা অ্যাসাসিনকে কল করে, মানে আরেকটা সন্ত্রাসী গ্রুপকে কল করে এবং বলে জেহাকে মেরে ফেলতে হবে। অ্যাকচুয়ালি ইউজিনের সেক্রেটারি আবার নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে, কারণ কোনোভাবে আমাদের নায়ক যদি পার্ককে খুন করতে সফল হয় তাহলে সেক্রেটারির জীবন চলে যাবে। আবার এদিকে অ্যানাও জেহাকে মানে নায়ককে কল দিয়ে বলে তুমি প্রমিস করো তুমি জীবিত ফিরে আসবে। তো জেহা তাকে কথা দেয় আমি অবশ্যই জীবিত ফিরে আসবো, তুমি চিন্তা করো না। আর এপাশে আমরা দেখি অ্যাসেম্বলিম্যান পার্কেও কে একজন কল দিয়েছে এবং বলে আজ রাতে আপনার উপর হামলা হবে, আপনি আপনার নিজের গাড়ি পাল্টিয়ে অন্য গাড়িতে করে যাবেন। তবে তারপরও জেহা এবং তার টিম পার্কের গাড়ি ডিটেক্ট করে ফেলে আর সেখানে প্রচুর গোলাগুলি হয়। আর তারপর জেহা ডাইরেক্ট পার্কের বিল্ডিং এ ঢুকে যায়, কিন্তু জেহা দেখে তার নিজের টিমের উপর আরেক টিম এসে আক্রমণ করেছে। আর ওই মুহূর্তে জেহা ঘুরে আসে এবং তার যে চিফ মানে চিফ জোকে বাঁচায় এবং বাকি সবাইকে বাঁচায়। আর অ্যাকচুয়ালি ওদেরকে মারার জন্য কিন্তু ইউজিনের ওই সেক্রেটারি এই লোকগুলো পাঠিয়েছিল। আর ওদেরকে বাঁচানোর পরে ওদিকে আমরা দেখি অ্যাসেম্বলিম্যান পার্ক তার যে গ্রেনেড প্রুফ বুলেট প্রুফ রুমটা রয়েছে সেটার ভিতরে ঢুকে অটোমেটিক দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু দরজা পুরোপুরি বন্ধ হওয়ার আগেই ভেতরে জেহা ঢুকে যায়। আবার ওদিকে পার্ক খুশি হয়ে যায়, যা কিছুই হোক না কেন সে তার সেফটি রুমে এসে গিয়েছে, এখন আর কিছু হবে না। কিন্তু পেছনে ফিরেই জেহাকে দেখে সারপ্রাইজ পায় আর পার্ক বুঝে যায় এবার আর রক্ষা নেই, মালটা এই পর্যন্ত আসতে পারছে, আমাকে মারতে আর কতটুকু। আর তারপর সে জেহার কাছে ক্ষমা চায়। তো জেহা তখন ওকে হত্যা করতে এগিয়ে আসে, কিন্তু মারার আগেই ইউজিন কল করে আর পার্কের সাথে কথা বলতে চায়। আর পার্ক তখন ইউজিনকে বলে আমি আপনাকে 3 গুণ টাকা দেবো, আমাকে ছেড়ে দিন। আর তখন ইউজিন আর পার্কের মধ্যে দরদাম কষাকষি হয়। তো ইউজিন পার্ককে বলে আমার হাজবেন্ডকে জেল থেকে প্রথমে বের করো, টাকা পয়সা ব্যাপার পরে দেখছি। তো এরপর পার্ক করে কি ইউজিনের হাজবেন্ডকে জেল থেকে ছাড়া পাওয়ায় আর ইউজিন তার স্বামীকে জেল থেকে বের করতে সফল হয়। আবার এদিকে ইউজিনও বুঝতে পেরেছে যে তার সেক্রেটারি জেহাদের উপর হামলার নির্দেশ দিয়েছে। তবে তারপরেও ইউজিন লাস্ট একটা সুযোগ দেয় এবং বলে আর একবার এরকম চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। আর তারপর আমরা দেখি জেহা অ্যানার সাথে দেখা করতে আসে আর জেহাকে সুস্থ দেখে অ্যানা অনেক খুশি হয়। আর তারপর তারা একসাথে ডিনার করে। আর এদিকে অ্যানার বাবা জানতে পেরেছে যে ইউজিন অ্যানাকে মারার জন্য স্নাইপার স্পেশালিস্ট পাঠিয়েছিল এবং মারার চেষ্টাও করেছে। আর এর জন্য সে বাসে এসে ইউজিনকে প্রথমে একটা থাপ্পড় মারে আর ইউজিনকে বলে তোমার সাহস হয় কিভাবে আমার মেয়ের ক্ষতি করার। কিন্তু ইউজিন অনেক চালাক মহিলা, সে উল্টো অ্যানার বাবাকে ব্ল্যাকমেল করা শুরু করে তোমার কিন্তু কিছুই নেই, তোমার পুরো কেরিয়ার এবং জীবন সবই বাদ হবে, তোমার মেয়েকেও তুমি বাঁচানোর ক্ষমতা রাখো না, তো ভালো হবে আমার কথা মতো চলো। মানে বুঝতে পারছেন কেমন ডেঞ্জারাস মহিলা। আর এরপর আমরা দেখি ইউজিন মানে আমাদের নায়কের শাশুড়ি সেজে গুজে আমাদের নায়কের সাথে দেখা করার যাওয়ার জন্য রেডি হচ্ছে। মানে বুঝতেই পারছেন পিয়ার কা মামলা হে রাজা ভাইয়া। কিন্তু শাশুড়ি গিয়ে দেখে তার মেয়ে আর জামাই একসাথে। এটা দেখে নায়কের শাশুড়ি ইউজিন অনেক জেলাস হয় আর নায়কের সাথে দেখা না করেই সেখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখি জেহার তার বন্ধুরা মানে জেহার যে টিম ছিল মানে যারা ইউজিনের জন্য কাজ করতো তারা সবাই একসাথে সেলিব্রেট করছে। আর জেহার যে টিম লিডার ছিল সে জেহাকে বিগ ব্রাদার বলে এবং জড়িয়ে ধরে থ্যাঙ্কস বলে তার জীবন বাঁচানোর জন্য। মানে ইউজিনের লোকজনই এখন জেহার ফ্যান হয়ে গিয়েছে। আর তারপর আমরা দেখি জেহা আর অ্যানা ছাদে বসে গল্প করছে আর তারা মনে করতে থাকে সেদিনের কথা যেদিন তাদের প্রথম দেখা হয়েছিল এবং দিন দিন তাদের ভালোবাসা আরো গাঢ় হচ্ছে। এবং এখানে জেহা আবারও বলে সে অ্যানাকে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত রক্ষা করবে। আর পরের দিন আমরা দেখি জেহা ক্লাউড 9-এ গিয়েছে আর সেখানে জেহার সাথে ইউজিনের সেক্রেটারি দেখা হয়। তো জেহা ইউজিনের সেক্রেটারিকে কংগ্রাচুলেশন জানায় যে তোমার জীবন বেঁচে গিয়েছে, মানে পার্ককে তোর মারেনি বা মারার প্রয়োজন পড়েনি। তবে তারপরেও ইউজিনের সেক্রেটারি জেহার কাছে ক্ষমা চায়। আর ইউজিনের সাথে দেখা হলে জেহা ইউজিনকে বলে পার্কের উপর কিন্তু সার্বক্ষণিক আমাদের নজর রাখা উচিত, কারণ পার্ক কিন্তু অনেক ভয়ঙ্কর। ইউজিনে বলে আমি জানি, মানে বুঝতেই পারছেন ইউজিন মহিলা হলেও কিন্তু কোন লেভেলের। যাই হোক, এখান থেকে যখন আমাদের নায়ক সাহেব জেহা চলে যায় তখনই আমরা দেখি ইউজিন তার সেক্রেটারিকে বলে সময় এসে গিয়েছে, এখন তুমি তোমার কাজ করো। আর সেক্রেটারি বলে কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে ম্যাডাম। এবং ইউজিন বলে জেহা যেন কোনোভাবেই না জানতে পারে আমরা কি করতে যাচ্ছি। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো গত 3 পর্ব যারা দেখেছো তারা কিন্তু অধীর আগ্রহে ছিল কখন পার্ট 4 আসবে। আর এই পর্বেই কিন্তু পুরো সিরিজটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই পর্বে আমরা দেখি ইউজিনের যে ভাই ছিল সে অ্যানাকে তার মায়ের কবরস্থানে নিয়ে যায়। আর তারপর আমরা দেখি অ্যানা তার মায়ের কবরের পাশে বসে
কান্নাকাটি করছে। অ্যাকচুয়ালি অ্যানার ওই ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে যাতে অ্যানা এসে এখানে কান্নাকাটি করে আর সেই সুযোগে সে মিডিয়া ডাকবে এবং অ্যানার মায়ের মৃত্যুর ব্যাপারটি আবারও যাতে নতুন করে হাইলাইটস হয়। মানে অ্যানার মায়ের মৃত্যুর ব্যাপারের সাথে অনেক আগে অ্যানার বাবা অ্যানার সৎ মায়ের বিষয়টি পেপারে এসেছিল। আর এদিকে উল্লেখ্য এটা কিন্তু ইউজিনের মানে আমাদের নায়কের শাশুড়ির আপন ভাই না, হাফ ব্রাদার আর কি। ওই ধরুন ইউজিনের বাবা কোন একটা মহিলাকে বিয়ে করেছিল সেই হিসেবে ভাইয়ের। তো যাই হোক এরপর আমরা দেখি ইউজিনের হাফ ব্রাদার অ্যানাকে এরপর জেলে নিয়ে যায় আর সেখানে একটা লোকের সাথে দেখা করায়। আর ওই লোকটি অ্যানাকে বলে আমি সেদিন তোমাদের বাসায় ছিলাম এবং আমি তোমার মাকে মরতে দেখেছি আর একটা মহিলা তোমার মাকে মেরে ফেলেছে। আর তখন অ্যানা জিজ্ঞেস করে কে, আর তখন ওই লোকটি বলে ইউজিন তোমার মাকে মেরেছে। আর এটা অ্যানা নিজেও বিশ্বাস করতো কিন্তু শিওর ছিল না। তবে এরপরও আমাদের অবাক করে দিয়ে অ্যানা এটা বিশ্বাসই করতে চায় না যে ইউজিন ওর মাকে নিজের হাতে খুন করেছে, কারণ অ্যানা কিন্তু তার মা মরার সময় একটা লোককে দেখেছিল সে ঘরে। তো যাই হোক এরপর আমরা দেখি অ্যানা যখন ইউজিনের ভাইয়ের সাথে গাড়িতে বসে তখন তার ভাইকে বলে ইউজিন যদি সত্যি আমার মাকে মেরে থাকে তাহলে ওকে এক্সপোজ করা উচিত, মানে সংবাদ সম্মেলনে কিছু বলা উচিত। কিন্তু ওর আঙ্কেল তাকে বলে দেখো এই সত্য যদি বের হয়ে যায় তাহলে তো তোমার বাবা প্রেসিডেন্ট হতে পারবে না, আর তোমার বাবা প্রেসিডেন্ট হলে তোমারই লাভ হবে, তো তুমি এই সত্য কাউকে বলো না, যেহাকেও না। মানে অ্যাকচুয়ালি এই শয়তানটা ভালো সাজে আর কি। আর এদিকে আমরা দেখি একটা আর্টিকেল ছাপা হয়েছে এবং টিভিতে এসেছে যে ইউজিনকে অ্যানার সৎমা বলা হচ্ছে এবং অ্যানার মায়ের মৃত্যুতে ইউজিনকে দায়ী করা হচ্ছে এবং ওই সময়ের অনেক গোপন তথ্য এখানে বের হয়ে আসে। মানে অ্যাকচুয়ালি হয়েছে কি ইউজিনই আসলে অ্যানার বাবার আসল বউ, কিন্তু অ্যানার মা ছিল হচ্ছে অ্যানার বাবার পরকীয়া বা গার্লফ্রেন্ড। তো আজ থেকে 20-25 বছর আগের সেই পুরনো বিষয়টিকে নতুন করে আবার সামনে আনা হয় যাতে ইউজিনকে বেকায়দায় ফেলা যায়। আর ইউজিনও বুঝে যায় এর পেছনে কার হাত রয়েছে, মানে সে বুঝে যায় যে তার ভাই এটা করাচ্ছে। তো এই ঘটনার পর পুলিশ কেসটি আবার পুনরায় ওপেন করে আর ইউজিনের ভাই এই কেসটি ওপেন করিয়েছে। আর তখন ইউজিন যখন চ্যারিটি প্রোগ্রামে যাচ্ছিল তখন সাংবাদিকরা অনেক প্রশ্ন করে এবং প্রশ্ন বানে ইউজিন জর্জরিত হয়ে গিয়েছে। আর লাস্টে যখন জানতে পারে ওই পুরনো কেসটি আবার ওপেন হচ্ছে বা আবার তদন্ত করা হবে তখন এটা শুনে ইউজিন বেহুশ হয়ে যায় আর তারপর তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। আর ইউজিনের হাফ ব্রাদার টিভিতে তার সৎ বোনের এই অবস্থা দেখে হাসতে থাকে। প্রথমত ইউজিনের ব্যবসার ভাগ রয়েছে আর দ্বিতীয়ত ইউজিনের যে Cloud9 রয়েছে মানে সবচেয়ে সেফটি একটা জায়গা এবং ওখানে যে একটা সফটওয়্যার রয়েছে যেটা দিয়ে যে কোনো ইলেকট্রিক ডিভাইস হ্যাক করা যায় সেই সফটওয়্যারটার দরকার যাতে এই সফটওয়্যার দিয়ে ওর বিজনেসে ব্যবহার করতে পারে। আর তাছাড়াও ইউজিনের ভাইয়ের অনেক রাজনৈতিক কানেকশন রয়েছে। মানে আমাদের দেখানো হয়েছে দক্ষিণ কোরিয়াতে ব্যবসায়ীদের রাজনীতিতে পেছন থেকে খুব বড় ধরনের প্রভাব রয়েছে। তো যাই হোক জেহার সাথে যখন অ্যানার দেখা হয় তখন কথা প্রসঙ্গে জেহা বলে ইউজিন তোমার মাকে মারেনি, কারণ ইউজিন খুবই চালাক একটা মহিলা। যে লোকটি তোমাকে বলেছে যে ইউজিন তোমার মাকে মেরেছে ও যদি সত্যি সেটা সাক্ষী হতো তাহলে ইউজিন ওকে কোনোভাবেই বাঁচিয়ে রাখতো না। আর তখন অ্যানা জেহাকে জিজ্ঞেস করে তুমি কি আমার সাইডে নাকি ইউজিনের সাইডে? তখন আমাদের নায়ক বলে আমি তোমার সাথে আছি একেবারে শেষ পর্যন্ত। আর এরপর আমরা দেখি জেহা ইউজিনের সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞেস করে আপনি কি আসলেই এনার মাকে মেরেছিলেন? তো ইউজিন তখন বলে আমি এনার মাকে মারিনি, এমনকি আমি কাউকে এনার মাকে মারার নির্দেশও দেইনি। আর তখন জেহা বলে তাহলে আপনি এই সত্যটা কেন অ্যানা এবং অ্যানার বাবাকে বলছেন না? তারা তো আপনাকে খুনি মনে করছে। তখন ইউজিন বলে আমি এজন্যই বলছি না যাতে আমার স্বামী আমাকে ছেড়ে না যায়। মানে ব্যাপারটা হয়েছে কি ওই হত্যার সাথে ইউজিন আসলে কৌশলগতভাবে অ্যানার বাবা বা ওর স্বামীকেই আটকে রেখেছে, মানে একটা ভয় দেখিয়ে রেখেছে। আর এর সাথে ইউজিন আরো বলে আমি জানি আসল হত্যাকারীকে, তবে আমি সেটাও কাউকে বলবো না। আর এরপর ইউজিন বলে তুমি যদি আমার কথা বিশ্বাস না করো Cloud9 গিয়ে তুমি মিরর সফটওয়্যারকে জিজ্ঞেস করে নিতে পারো, ওটা সব জানে। তো এরপর ইউজিন মিরর সফটওয়্যারের কন্ট্রোল জেহাকে দিয়ে দেয়। অ্যাকচুয়ালি সে জেহাকে অনেক ভরসা করে, হাজার হলো বয়ফ্রেন্ড প্লাস জামাই আর কি। তো যাই হোক এদিকে আমরা দেখি ইউজিনের ভাই হসপিটালে এসে তার বোনকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। সে ইউজিনকে বলে তুমি যদি আমাকে Cloud9 সফটওয়্যার দিয়ে দাও তাহলে তুমি এখন যে সমস্যাটিতে পড়েছো সব ঠিক করে দেবো। কিন্তু ইউজিন তাকে মানা করে দেয় এবং বলে Cloud9 আমি কাউকেই দেবো না। আর এরপর যখন জেহা Cloud9 যায় সেখানে মিরর সফটওয়্যার সাহায্যে জেহা প্রথমে অ্যাসেম্বলিম্যান পার্কের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করে, কিন্তু প্রমাণ পায় কিনা সেটা আমাদের দেখানো হয় না। আর পরের দিন আমরা দেখি ইউজিন তার স্বামীর সাথে পুলিশ স্টেশনে যায় আর সেখানে অনেক সাংবাদিকরাও ছিল। আর ইউজিনের ভাই তার বোনকে টিভিতে এই অবস্থায় দেখে হাসতে শুরু করে, কারণ সে মনে করে তার বোন এখন অ্যারেস্ট হয়ে যাবে আর সে Cloud9 এর অ্যাক্সেস নিয়ে নেবে। আর ওদিকে অ্যাসেম্বলিম্যান পার্কও কিন্তু টিভিতে ইউজিনকে দেখে হাসতে থাকে। মানে অ্যাকচুয়ালি এখানে তিনটা পক্ষ, শত্রু আমার বন্ধু আর কি, ওরকম একটা সিস্টেম। তো সাংবাদিকরা ইউজিনকে যখন প্রশ্ন শুরু করে তখন ইউজিন সবাইকে অবাক করে দিয়ে একটা তথ্য বলে। সে বলে অ্যানা আসলে আমার স্বামী জ্যাং এর মেয়ে এবং সে আমার সৎ মেয়ে। মানে এই সত্যটাই কিন্তু এতদিন ইউজিন গোপন রেখেছিল আর এর জন্যই কিন্তু বাকি সবাই ইউজিনকে ব্ল্যাকমেল করার সুযোগ পাচ্ছিল। তো যখন ইউজিন এই সত্যটা বলে দেয় তখন সবাই চমকে যায়। আর একটু আগে ওর ভাই যে ওকে দেখে হাসছিল তার হাসি একেবারে বন্ধ হয়ে যায়। মানে ব্যাপারটা এখন কি হয়েছে, যেহেতু ইউজিন অ্যানার সৎ মা আর ইউজিনের হাজবেন্ড হচ্ছে অ্যানার বাবা, তো ওর মাকে মারার কোনো প্রশ্নই ওঠে না। আর এই বিষয়টা ক্লিয়ার করে অ্যানার বাবা। সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য মিডিয়ার সামনে এসে মিথ্যা বলে। সে বলে অ্যানার মায়ের সাথে আমার যখন সম্পর্ক হয় তখন অ্যানার মা আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে যাতে আমি আমার
আমার স্ত্রী ইউজিনকে ছেড়ে অ্যানার মায়ের সাথে থাকা শুরু করি এবং সে বলে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি আত্মহত্যা করব। আর পরে সে এমনটাই করে। আর অ্যানার মা সুইসাইড করেছিল, মানে অ্যানার বাবা অ্যানার বর্তমান মা ইউজিনকে এভাবেই বাঁচিয়ে নেয়। তো এখন ইউজিনের উপর কোনো ধরনের কোনো প্রবলেম নেই, মানে অ্যানার মায়ের মৃত্যুর দোষ ইউজিনের উপর এখন আর চাপানো যাবে না। আর এদিকে অ্যানা যখন টিভিতে এই খবর দেখে সে বলে বাবা তুমি মিথ্যা বলছো, এবং বাবার মিথ্যা শুনে ও কান্নাকাটি শুরু করে দেয়। আর পরিস্থিতি যখন উল্টাপাল্টা হয়ে যায় তখন জেলের যে সাক্ষীটি ওই স্টেটমেন্ট দিয়েছিল যে ইউজিনই অ্যানার মাকে মেরেছে, সে তার স্টেটমেন্ট বদলে দেয়। অ্যাকচুয়ালি সাক্ষীটিকেও ইউজিন টাকা দিয়ে অলরেডি কিনে ফেলেছে, মানে কেউ যদি চলে ডালে ডালে ইউজিন চলে পাতায় পাতায়, মানে ইউজিন খুব চালাকি করে নিজেকে একবারে নির্দোষ করে ফেলে। তো যাই হোক এরপর আমরা দেখি ইউজিন তার ভাইকে অ্যানা থেকে দূরে থাকতে বলে। আর ওদিকে কিন্তু জেহা Cloud9 সফটওয়্যার সাহায্যে ওদের কথা শুনছিল। আর তখন সে ইউজিনকে বলতে শুনে সে তার ভাইকে বলছে অ্যানাকে আমি বিদেশ পাঠিয়ে দেবো, যাতে অ্যানাকে ইউজ করে এখানে আমার স্বামীর নির্বাচনে কেউ বাধা না করতে পারে। তো এটা শুনে জেহা টেনশনে পড়ে যায়। আবার এদিকে আমরা দেখি অ্যানার বাবা অ্যানার সাথে দেখা করতে এসেছে এবং মিথ্যা বলার জন্য ক্ষমা চায়। আর তিনি অ্যানাকে বলেন আমি খুবই খারাপ একটা মানুষ, কিন্তু তোমার মা খুবই ভালো একটা মহিলা ছিলেন, সে আমাকে কখনোই ব্ল্যাকমেইল করেনি, সে আত্মহত্যাও করেনি। আর তখন অ্যানা বলে আপনি আমার মায়ের সম্পর্কে মিথ্যা কথা বলে আপনার নিজের মেয়েকেও হারিয়েছেন। আর তারপর ইউজিন অ্যানার সাথে দেখা করে এবং বলে এখন থেকে তুমি আমার মেয়ে, তুমি তোমার অতীত ভুলে যাও, তোমার বাবাকে প্রেসিডেন্ট হতে দাও, এক সময় তুমিও আমার জায়গা নেবে, তুমিও কোরিয়ার একটা পাওয়ারফুল উইমেন হবে। কিন্তু অ্যানা বলে আমার কিছুই লাগবে না। কিন্তু তখন ইউজিন তাকে সাবধান করে তুমি যদি এখানে থাকো কোন একটা সমস্যার তৈরি হবেই, আমি তোমাকে এখান থেকে বিদেশ পাঠিয়ে দেবো। আর তখন অ্যানা বলে আমার জেহা আছে, সে তোমাকে মেরে ফেলবে। আর এটা শুনে ইউজিন হাসে আর বলে জেহা কাউকে মারতে পারবে না আমার অর্ডার ছাড়া, কারণ সে আমার সাথে কাজ করে। আর এরপর আমরা দেখি ইউজিন Cloud9 যায়। আর সেখানে গিয়ে সে মিরর সফটওয়্যারের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্টের যে ছেলে রয়েছে আর সরকার দলীয় মন্ত্রী অ্যাসেম্বলিম্যান পার্কের কথা শুনতে পায় এবং ওদের কথা শুনে বুঝতে পারে বর্তমান প্রেসিডেন্টের ছেলের কাছে অ্যাসেম্বলিম্যান পার্কের দুর্নীতির বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে। অ্যাকচুয়ালি ওখানে আবার একটা কোরাম রয়েছে, সেটা হচ্ছে অ্যাসেম্বলিম্যান পার্ক তো প্রেসিডেন্ট নির্বাচন করবে, তো বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে সে যাতে পার্ককে ইচ্ছা মতো না যেতে পারে সেজন্য তারা ওর দুর্নীতির প্রমাণ একটা মেমোরি কার্ডে ঢুকিয়ে রেখেছে। তো ইউজিন এখন জেনে গিয়েছে যে পার্ককে ফাঁসাতে হলে প্রেসিডেন্টের ছেলের কাছ থেকে ওই প্রমাণওয়ালা মেমোরি কার্ডটা লাগবে। আর ওটা যদি ওরা হাতে পেয়ে যায় তাহলে পার্ককে এক্সপোজ করলে ও আর কোনোভাবেই প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে না। কিন্তু আমরা এদিকে দেখি আমাদের নায়ক জেহা আগে থেকে এই ব্যাপারটি জানতো, আর সেই হিসেবে সে প্রেসিডেন্টের বাড়িতে যায় আর ইচ্ছা করে নিজেকে ধরা দেয় যাতে সে প্রেসিডেন্টের ছেলে পর্যন্ত যেতে পারে। আর তারপর ওদের সাথে ফাইট করে সেই মেমোরি কার্ডটা নিয়ে চলে আসে। আবার এদিকে অ্যাসেম্বলিম্যান পার্কের লোকজনও সেই মেমোরি কার্ডটার পেছনে রয়েছে, মানে এটা আর কি মনে করেন ওই থাকে না রাক্ষসের আত্মা, সেরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো ওই মুহূর্তে জেহা যখন পালাচ্ছিল তখন একটা গুলি এসে জেহার লাগে আর জেহার শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়। সে বুঝতে পারছে সে খুব শীঘ্রই অজ্ঞান হয়ে যাবে। আর ওই মুহূর্তে সে তাড়াতাড়ি মেমোরি কার্ডটি সেখানে লুকিয়ে ফেলে মাটির মধ্যে। আর ঠিক ওই সময় ফেরেস্তার মতো একেবারে জেহার যে চিফ রয়েছে জো, সে জেহাকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। আবার এদিকে অ্যানা জানতে পারে জেহার গুলি লেগেছে, তখন অ্যানা চিন্তিত হয়ে পড়ে। আবার ইউজিনও জানতে পেরেছে জেহার গুলি লেগেছে, ও টেনশনে পড়ে যায়। আর তখন ইউজিন জেহার চিফকে কল দিয়ে বলে ওকে Cloud9 নিয়ে আসো, কারণ Cloud9 বর্তমানে সবচেয়ে সেফ হবে। কারণ জেহাকে এখন যদি হসপিটালে নেওয়া হয় প্রেসিডেন্টের ছেলে তার লোক দিয়ে ওকে মেরে ফেলবে, আর Cloud9 হচ্ছে সবচেয়ে সিকিউর একটা জায়গা। তো এরপর Cloud9 জেহাকে আনা হয় আর তারপর জেহার অপারেশন শুরু হয়, মানে Cloud9 সবই রয়েছে। তো যাই হোক জেহার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ছিল। তো ইউজিন তাকে নিয়ে খুবই টেনশনে পড়ে এবং সে দোয়া করছে জেহা যেন মারা না যায়। ডাক্তারও অনেক চেষ্টা করে আর ফাইনালি জেহার হার্টবিট চলতে শুরু করে, কিন্তু তখনও জেহা বেহুশ ছিল। আর এদিকে আমরা দেখি জেএসএস নামে যে বাহিনী রয়েছে স্বয়ং সেটার হেডকোয়ার্টারেই সরকার থেকে তল্লাশির ওয়ারেন্ট আনা হয়েছে। আর এই ওয়ারেন্টটা আনিয়েছে হচ্ছে অ্যাসেম্বলিম্যান পার্ক এবং ইউজিনের ভাই। আর এখানে উল্লেখ্য পার্ক হচ্ছে রাজনীতিবিদ আর ইউজিনের ভাইও অনেক বড় একটা কোম্পানির সিইও, এবং তারা একসাথেই কাজ করে আর কি। এবং তারা জানে যদি এই মেমোরি কার্ডটি ইউজিনের হাতে পড়ে তাহলে তারা দুজনেই বরবাদ হয়ে যাবে, মানে ওই মেমোরি কার্ডের যে দুর্নীতির তথ্যটা রয়েছে সেটার মধ্যে ওরা দুজনেই এক্সপোজ হবে। কিন্তু ইউজিন অনেক চালাক ছিল, সে কৌশলে তার যে চিপ ছিল তাকে মেমোরি কার্ড খুঁজতে আনতে পাঠায়। আর এদিকে ওরা এসে কিছুই খুঁজে পায় না। আর এদিকে আমরা দেখি অ্যানা ইউজিনের কাছে এসেছে এবং জেহার ব্যাপারে জিজ্ঞেস করে এবং বলে আমি ওর সাথে দেখা করতে চাই, কিন্তু ইউজিন তাকে মানা করে দেয় এবং বলে তুমি যদি আমাকে সৎমা হিসেবে নাই মানো তাহলে আমি কেন তোমার কথা শুনবো। আর তখন অ্যানা হাঁটু গেড়ে বসে পড়ে এবং জেহার সাথে দেখা করার জন্য ইউজিনকে তার সৎমা হিসেবে মেনে নেয়। আর তারপর ইউজিন অ্যানাকে জেহার সাথে দেখা করতে নিয়ে যায়। আর আমরা ভাবি হয়তো আমাদের সৎমা, মানে আমাদের সবারই সৎমা ভালো হয়ে গিয়েছে। কিন্তু এরপরে ইউজিন তার আসল রূপে ফিরে আসে। সে অ্যানাকে বলে তুমি দেশের বাইরে চলে যাও, কারণ তোমার জন্যই জেহা বিপদে পড়ছে এবং ভবিষ্যতে আরো বিপদে পড়তে পারে আর ওর মৃত্যুর কারণ তুমিও হতে পারো। অ্যাকচুয়ালি ইউজিন অ্যানাকে মিথ্যা বলে দেশ থেকে তাড়াতে যাচ্ছে, আর এই ফাঁদে অ্যানা পা দেয়। সে জেহাকে বাঁচাতে রাজি হয়ে যায় আর বলে শেষবারের মতো আমি জেহাকে দেখতে চাই। তো এরপর অ্যানা জেহার কাছে এসে কান্নাকাটি করে। আর এদিকে জেহার তো জ্ঞান নেই। তো অ্যানা জেহাকে বলে তোমাকে বেঁচে থাকতে হবে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তো অ্যানা চলে যাওয়ার পরে জেহার হুশ ফিরে আসে আর তার কাছে মনে হয় কি এসেছিল। আর এরপর সে Cloud9
ভ্যানের মিররে জিজ্ঞেস করে কে এসেছিল, আর তারপর সে স্ক্রিনে দেখতে পায় অ্যানা এসেছিল। আর অ্যানাকে দেখে সে টেনশনে পড়ে যায়। আর তারপর ইউজিন জেহার কাছে ওই মেমোরি কার্ডটা কোথায় রয়েছে এ ব্যাপারে জানতে চায়। তো জেহা তাকে বলে ওই মেমোরি কার্ড যদি এক্সপোজ হয় তাহলে কিছুটা হলে কিন্তু তুমিও ক্ষতি হবে, কারণ জেবি গ্রুপের চেয়ারম্যান যে তোমার সৎ ভাই এবং ও এক্সপোজ হওয়া মানে সেটা কিন্তু তোমার উপরেও পড়বে। অ্যাকচুয়ালি জেহা ইউজিনকে মেমোরি কার্ডটা দিতে চায় না, কারণ তার কাছে মনে হয়েছে ইউজিন অ্যানার সাথে খারাপ ব্যবহার করছে বা সে অ্যানার ক্ষতি করতে পারে। তো সে এখন আর ইউজিনকে বিশ্বাস করতে চাচ্ছে না। আর তখনই জেহা ইউজিনকে অ্যানার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ইউজিন জেহাকে বলে অ্যানা এখানে আর থাকবে না, অ্যানা ইউরোপে চলে যাবে, ও বর্তমানে এয়ারপোর্টে রয়েছে। এটা শুনে জেহা মহা টেনশনে পড়ে যায়। আর তখনই আমরা এদিকে দেখি জেএসএস এর যে প্রেসিডেন্ট ছিল সে ইউজিনের ভাইয়ের সাথে মিলে ইউজিনের বিরুদ্ধে প্ল্যান করতে সহায়তা করে। আর এখানে আমরা অ্যাসেম্বলিম্যান পার্কেও দেখতে পাই। তো ইউজিনের ভাই জেএসএস এর সাহায্যে ওই জেএসএস বাহিনী নিয়েই সোজা ক্লাউড 9 এ চলে আসে এবং আমরা তার হাতে একটা বিশাল বক্স দেখতে পাই। আর এরপর যখন ওই বক্সটা খোলা হয় আমরা দেখি এটা একটা অ্যাটম বোমা এবং এটাতে টাইমার দেওয়া হয়। আর তারপর সে ইউজিনকে কল করে বলে তুমি কি আমাকে ক্লাউড 9 সফটওয়্যারের অ্যাক্সেস দেবে নাকি তোমরা সবাই মরবে। কিন্তু ইউজিন তাতেও রাজি হয় না। আর তখনই অ্যাসেম্বলিম্যান পার্ক ইউজিনকে একটা ভিডিও কল দেয় এবং বলে আমি জানি তোমার কাছে একটা মেমোরি কার্ড রয়েছে, সেই কার্ডটা আমাকে দিয়ে দাও। আর তখন জেহা বলে ওই মেমোরি কার্ডটা অ্যাকচুয়ালি আমার কাছে রয়েছে আর সেটা বাইরে রয়েছে, আমাকে যদি বাইরে যেতে দাও তাহলে আমি কার্ডটা এনে দিতে পারি। কিন্তু ইউজিন এটা শুনে চিন্তিত হয়ে যায়। সে বুঝতে পারে পার্ক যদি মেমোরি কার্ড জেহার কাছ থেকে পেয়ে যায় সে জেহাকে মেরে ফেলবে। কিন্তু তারপরও জেহা খুবই সাহসী ছিল, সে বাইরে যায় এবং মেমোরি কার্ডটা পেয়ে যায়। আর তখন অ্যাসেম্বলিম্যান পার্ক তার লোকদেরকে বলে মেমোরি কার্ডটা নিয়ে জেহাকে মেরে ফেলতে। তো ওই লোকরা যখন জেহাকে প্রায় মেরেই ফেলবে তখনই জেহার যে চিপস ছিল সেও মেমোরি কার্ড খুঁজতে একটু আগে এসেছিল, সে জেহাকে বাঁচিয়ে নেয়। আর তারপর জেহা মেমোরি কার্ডটি অ্যানার বাবাকে দেয়, মানে এও তো প্রেসিডেন্ট নির্বাচন করবে। আর তারপর আমাদের নায়ক সাহেব নিজে অ্যাসেম্বলিম্যান পার্ককে মারতে যায়। আর এদিকে আমরা দেখি অ্যানা এয়ারপোর্টে বসে রয়েছে আর যে কোনো সময় তার প্লেন ছেড়ে দেবে। আবার এদিকে অ্যাসেম্বলিম্যান পার্কও জানতে পেরেছে মেমোরি কার্ডটি তার প্রতিদ্বন্দ্বী জ্যাং বা অ্যানার বাবার কাছে রয়েছে। তো ওর কাছ থেকে মেমোরি কার্ডটা বের করার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে তার মেয়েকে কিডন্যাপ করো। তো সত্যি সত্যি অ্যাসেম্বলিম্যান পার্ক এয়ারপোর্ট থেকে অ্যানাকে কিডন্যাপ করায় আর তারপর অ্যানার বাবাকে কল করে বলে মেমোরি কার্ডটা দিয়ে দাও। আর অন্যদিকে আমরা দেখি জেহা যখন পার্কের কাছে পৌঁছায় সে অ্যানাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে ভয় পায় এবারও তো আবার রানিয়ার মতো হবে না, মানে এরা কি ওই গার্লফ্রেন্ডের মতো হবে না। তবে তারপরেও জেহা ফাইট করে কিন্তু কোনো লাভ হয় না। আর এরপর সে জানতে পারে জেহাকে ধরে ক্লাউড 9 এ নিয়ে যাওয়া হচ্ছে। তো জেহাকে ক্লাউড 9 এ নিয়ে যাওয়ার পরে পার্ক জেহাকে জানায় যে ওখানে ইউজিনের ভাইকে দিয়ে আমি যে বোমটা পাঠিয়েছি ওটাতে একবার টাইম লাগানো হলে সেটা কোনোভাবেই বন্ধ করা যায় না। তো ক্লাউড 9 এ যে কয়জন রয়েছে সবাই মারা পড়বে। এর মানে হচ্ছে পার্ক এক ঢিলে ইউজিনকেও মারবে, ইউজিনের ভাইকেও মারবে, অথচ ইউজিনের ভাই কিন্তু পার্কের দলের, ইউজিনের স্বামী বা অ্যানার বাবাকেও মারবে, এমনকি অ্যানাকেও মারবে। খুব পাক্কা একটা চাল চলেছে। তো যাই হোক, ইউজিনের ভাই যখন জানতে পারে যে এই বোম কোনোভাবেই বন্ধ করা যাবে না তো নিজেও টেনশনে পড়ে যায়, কারণ বোম ব্লাস্ট হতে খুব কম সময় রয়েছে। তো ওখানে এমন একটা অবস্থা হয় যে ইউজিনের ভাইয়ের লোকও টেনশনে পড়ে যায়, পার্কের লোকজন একটা টেনশনে পড়ে যায়, মানে যারা পার্কের কথা মতো ক্লাউড 9 এ এসেছে। তো সবাই নিজেকে বাঁচানোর জন্য অ্যানাকে টার্গেট করে, কিন্তু তখন জেহা এসে অ্যানাকে বাঁচায়। তবে এতে জেহা আরো আহত হয়। আর তারপর সবাই এক জায়গায় জমা হয় যেখানে বোমাটি ছিল। এখানে আমরা অ্যানা, তার বাবা ইউজিন এবং ইউজিনের ভাইকেও দেখতে পাই, কিন্তু জেহাকে আমরা হেডকোয়ার্টারে বেহুশ অবস্থায় দেখি। তো ইউজিনের ভাই এই মুহূর্তেও যেটা করে সে করে কি অ্যানার দিকে বন্দুক তাক করে আর ইউজিনকে বলে তুমি দরজা খুলে দাও। তো এরপর সে দরজার ভেতরে গিয়ে জ্যাংকে বলে মেমোরি কার্ডটা দাও, আর মেমোরি কার্ড যদি না দাও তোমার মেয়েকে আর মেরে ফেলবো। মানে ইউজিনের ভাই এখান থেকে বেঁচেও ফিরতে চাচ্ছে আবার মেমোরি কার্ডটাও নিতে যাচ্ছে যাতে সে আবার পার্ককে নাচাতে পারে। তবে ইউজিন তাকে সেটি দিতে মানা করে। আর তখনই আমরা দেখি ইউজিনের ভাই ইউজিনকে গুলি করে। আর তখন ইউজিন বলে আমি ছাড়া এখানকার যে লিফট রয়েছে সেটা কেউ চালাতে পারবে না, তো বোমটা ফাটলে তোমরা সকলেই মারা পড়বে। তবে তারপরেও অ্যানাকে বাঁচানোর জন্য সে লিফটটা চালু করতে চায়, মানে সিনেমার একেবারে লাস্টে এসে আমাদের ইউজিন একটু ভালো হয়েছে আর কি। তবে তখনই সেখানকার লাইট অফ হয়ে যায়, মানে এখন আর ভয়েস কমান্ড নিবে না বা ক্লাউড 9 এর পাওয়ার কাট হয়ে গিয়েছে আর এখানে বাঁচার আশা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। তো তখন অ্যানা ইউজিনের কাছে আসে আর ইউজিন অ্যানাকে বলে আমাকে মরতে দেখে তুমি তো খুশি তাই না। আর তারপর ইউজিন শেষ পর্যন্ত অ্যানাকে বলে যে ওর মায়ের সাথে অ্যাকচুয়ালি কি হয়েছিল। তো ইউজিন বলে আমার বাবা তোমার মাকে মেরেছিল, কারণ আমার বাবা ভয়ে ছিল তোমার বাবা হয়তো পরবর্তীতে আমাকে বাদ দিয়ে তোমার মাকে বিয়ে করতে পারে। আর তোমার মায়েকে ঘুমের ওষুধ খাওয়ানোর পরে আমি সেখানেই ছিলাম, সে আমার কাছে জীবন ভিক্ষা চেয়েছিল, তবে আমি তাকে সাহায্য করিনি কারণ ওর উপর আমি অনেক বিরক্ত ছিলাম, আর এর জন্য আমিও তোমার মায়ের খুনের অপরাধে একজন দোষী। তো ফাইনালি অ্যানা জানতে পারে অ্যাকচুয়ালি ওর মায়ের সাথে কি হয়েছিল। আর আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হয়তো ইউজিনের বাচ্চা হতো না, এজন্যই হয়তো অ্যানার বাবা একটা অবৈধ সম্পর্ক করে আর সেখানে অ্যানার জন্ম হয় আর কি। আর এটা নিয়ে হয়তো জ্ঞানজাম। তো এদিকে আবার বোম ফাটার আর মাত্র 12 মিনিট বাকি রয়েছে। তো জেহার যখন জ্ঞান ফিরে আসে তখন সে অনেক কষ্টে ক্লাউড 9 এসে পৌঁছায়। আবার এদিকে ইউজিনের ভাই আবারও অ্যানাকে বন্দী করে সেখান থেকে চলে যাওয়ার আগে জেহাকে গুলি করে, মানে এলিভেটর অন হয়ে গিয়েছে। আর এখন আমরা নায়ককে সর্বোচ্চ আহত অবস্থায় দেখি, তবে তারপরেও সে সাহস হারায় না, সে ইউজিনের কাছে আসে এবং বলে আমাদের সাথে চলুন, মানে লিফটে যেতে বলে। কিন্তু এখানে আমরা পুরোপুরি ভিন্ন একজন ইউজিনকে দেখি, মানে
মানে মরার পরে সব সাপই সোজা হয় আর কি। তো ইউজিন জেহাকে বলে আমি এখান থেকে যাব না, তুমি অ্যানাকে বাঁচাও। তো এরপর জেহা সবাইকে নিয়ে লিফটের দিকে যায়, কিন্তু শেষ মুহূর্তে অ্যানার বাবা লিফট থেকে নেমে যায় যাতে করে সে তার স্ত্রীর সাথে মারা যেতে পারে। তো অ্যানা এটা দেখে কান্না করতে থাকে, তবে তারপরেও অ্যানার বাবা অ্যানাকে নামতে মানা করে। তো অ্যানার বাবা চলে যায় আর তারপর ওই বোমটিকে একটা বুলেট প্রুফ গ্লাসে নিয়ে যায় যাতে করে ওটা ব্লাস্ট হলেও ক্ষয়ক্ষতি কম হয়, তার মেয়ে অন্তত বেঁচে যায়। তো এরপরে জেহা তার টিম লিডারকে কল করে এবং বলে লিফটের তার কেটে দিতে, আর লিফটের তার কেটে দিলে লিফটটা দ্রুত নিচে পড়ে যায় আর তখন বোমাটিও ব্লাস্ট হয়। তো এই বোম ব্লাস্টে ইউজিন এবং তার স্বামী দুজনই মারা যায়, মানে মরার সময় দুজন আর কি একসাথে মরে। সারা জীবন বহুত কষ্টে ছিল তারা। তো যাই হোক, বোম ব্লাস্টের পরে টিম লিডার যখন জেহার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন জেহা কোনো রেসপন্স করে না, আর তখন জেহার সব বাকি সহযোগীরা কান্নাকাটি শুরু করে। তারা মনে করে জেহা এবং অ্যানা মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে ওয়াকি টকিতে শব্দ আসে আর সবাই খুশি হয়ে যায় যে জেহা এবং অ্যানা বেঁচে রয়েছে। আর জেহা বেঁচে যাওয়ার পরে ওই মেমোরি কার্ডের মাধ্যমে অ্যাসেম্বলিম্যান পার্ক এবং ইউজিনের ভাইকে এক্সপোজ করা হয়। কিন্তু ইউজিনের যে সেক্রেটারি ছিল সে আবার ইউজিনকে একটু বেশি ভালোবাসতো। সে করে কি, ইউজিনের যে হাফ ব্রাদার ছিল ওকে মেরে ফেলে ওর মালিক হত্যার প্রতিশোধ নেয়। আর এদিকে অ্যাসেম্বলিম্যান পার্ককে তার লোকেরাই আত্মহত্যা করতে বাধ্য করে। আর আমরা দেখি অ্যাসেম্বলিম্যানের পার্কের পেছনে এত ক্ষমতা থাকার কারণ হচ্ছে মাফিয়ারা, মানে অ্যাকচুয়ালি মাফিয়ারা টাকা পয়সা এবং ক্ষমতা দিয়ে রাজনীতিবিদদের চালায় যাতে তাদের ইউজ করতে পারে। কিন্তু যেহেতু পার্ক এখন এক্সপোজ হয়ে গিয়েছে, ও প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে না, ওকে তার দরকার নেই। তো এভাবেই এই সিরিজটি হ্যাপি এন্ডিং হয় আর আমরা দেখি অ্যানা এবং জেহা একসাথে খুশি খুশি রয়েছে। তবে ওভারঅল এখানে একটা কথা বলতেই হচ্ছে, সিরিজের প্রথমে বা মাঝখানে যতখানি ভালো লেগেছে, আমার কাছে এন্ডিংটা মানে ফিনিশিংটা অত ভালো লাগেনি। ফিনিশিংটা এর চেয়ে বেটার হতে পারতো, মানে বিশেষ করে ইউজিনকে বাঁচানো যেত, অ্যানার বাবাকে বাঁচানো যেত, বা আরো অন্যভাবে হতে পারতো। বা আপনার কি মনে হয় ফিনিশিংটা কেমন হলে ভালো লাগতো?